সবসময় তো আমরা কাজ করার সময় নর্মালি যেরকম আছে ওই প্যাকেজের মধ্যে কাজ করতে থাকি। তা আজকে কাজ করার সময় একটু স্ট্রাকচার্ড ওয়েতে কীভাবে একটা প্রজেক্ট প্যাকেজিং করে কাজ করা হয় ওটা আমরা করার চেষ্টা করি আর কি প্রথম দিকে। কোনটা কম্পিউটারের লাইট আর কি বাড়বে? আমি এটা ব্রাইটনেস কেমন পারি? এটা তো শর্টকাট খেয়াল নেই, কারণ এটা তো ম্যাক আবার উইন্ডোজ। ওইটা ওই মনে হয় প্রজেক্টটা চালু হয়েছে তো প্রথম, আস্তে আস্তে বাড়ে আর কি। তো প্রথম যে প্যাকেজটা আছে আমরা ওটার আন্ডারে আরেকটা প্যাকেজ তৈরি করবো। তো এখন যেটা করবো সেটা হলো আমরা ইউজার ডিফাইন টাইপ বা মডেল ক্লাস যেটা করি ওটার জন্য একটা প্যাকেজ রাখবো। মানে এই প্রজেক্টে আমার যদি যতগুলো মডেল ক্লাস লাগবে সব ওই প্যাকেজের আন্ডারে আমরা রাখবো। প্যাকেজ মানে এখানে ফোল্ডার ছাড়া আর কিছু না, একটা আলাদা ফোল্ডার করা, যেই ফোল্ডারের মধ্যে যাতে বাইরে থেকে কেউ দেখে প্যাকেজ থেকে বুঝতে পারে যে এখানে এই টাইপের কোনো কোডগুলো আছে। যেমন মডেল ক্লাস যদি আমরা করি, যেমন এই প্যাকেজটার নাম দিলাম আমরা মডেল, এখানে মডেল টাইপের যে ক্লাসগুলো হয় ওগুলো থাকে। তারপর ডাটাবেস যদি আমরা একটা প্যাকেজ তৈরি করি, এখানে ডাটাবেস রিলেটেড কোনো ক্লাস বা কিছু আছে। তো আমরা প্রথমে মডেলের জন্য এখানে প্রজেক্টটা করার জন্য যে ক্লাসটা লাগবে ওটা তৈরি করি। তো আমরা যে ক্লাসটা করব সেটা হলো একটা মানে নর্মাল বেসিক কিছু কন্ট্যাক্ট সেভ করার জন্য ডাটাবেস দিয়ে, যাতে ইনসার্ট আপডেট ডিলিট এগুলো করা যায়। তো ওটার জন্য আমরা ক্লাস তৈরি করবো এটাতে। তো ডাটাবেস নিয়ে যেহেতু কাজ করবো, ডাটাবেসের তো একটা আইডি লাগে ফিল্ড হিসেবে, অন্য যা ফিল্ডই থাকুক আইডিও একটা রাখতে হবে আর কি। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য তিন ধরনের এখানে কনস্ট্রাক্টর তৈরি করলাম। একটা হলো প্রথমে সবগুলো প্যারামিটার সহ, আর প্রথম হলো আইডি ছাড়া, আর কোনো প্যারামিটার ছাড়া। কারণ এরপরে প্রত্যেকটা ভ্যালুর জন্য ডেটা সেটার করে নিলাম। আমরা টু স্ট্রিং ওভাররাইড করে এটা অবজেক্ট কিছু করে কি নাম দেখাবে ওই জিনিসটা দেখা দিয়েছে। কখনো যদি কোনো জায়গায় অবজেক্টটা পাস করি তখন যাতে আর আলাদা করে এই কিছু না করতে হয়। তো মডেলের জন্য একটাই ক্লাস দরকার ছিল আপাতত, কন্ট্যাক্ট ক্লাস আমরা করলাম, এবং দরকারি যে প্যারামিটারগুলো ছিল ডেটা সেটা আগে যে ক্লাসগুলো করছেন আপনারা ওই সেমই, এক্সট্রা তেমন কিছু করা হয় না এখানে। আচ্ছা, তো মডেল প্যাকেজের কাজ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হলো ডাটাবেসের জন্য একটা প্যাকেজ তৈরি করি। তো আপনারা যদি খেয়াল করেন যে কন্ট্যাক্ট ক্লাস এটার উপরে যে প্যাকেজের ইনফরমেশন দেওয়া আছে, দেখেন আগে যেটা ছিল নর্মাল ওইটা পরে এক্সট্রা শুধু মডেল ইয়াটা লেখা। যে মেইন অ্যাক্টিভিটি দেখবেন এই পর্যন্ত আছে, কারণ এটা এই প্যাকেজের আন্ডারে, আর কন্ট্যাক্টটা হলো এই প্যাকেজের আন্ডারে।
তো আমরা এখন যে ক্লাসটা তৈরি করবো ডাটাবেসের জন্য, এটা হলো কন্ট্রাক্টেড ডাটাবেস হেল্পার। তো এখানে থাকবে কি ডাটাবেস তৈরি করার জন্য ইনিশিয়াল যে স্টেপগুলো, টেবিলের নাম, কলাম কতগুলো আছে, তারপরে ডাটাবেস ক্রিয়েট করার জন্য যা লাগে, ডাটাবেসের অপারেশনের জন্য যে কাজগুলো, ওগুলো আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে করব। কারণ আপনার একটা টেবিলের মধ্যে অনেকগুলা টেবিল, একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকতে পারে, প্রত্যেকটার যদি আলাদা আলাদা অপারেশন করতে হয় তাহলে অনেকগুলো মেথড চলে আসবে। তো একটা ক্লাসের মধ্যে সবগুলো করতে গেলে দেখবেন কোড বেশি বড় হয়ে যাবে এবং ম্যানেজ করা কষ্ট হয়ে যাবে। তো আপনাদের যদি কখনো স্কুলেট নিয়ে প্রজেক্ট করতে হয়, তো ডাটাবেস হেল্পার তো একটাই থাকবে টেবিল ক্রিয়েট করার জন্য, ওখানে তো বেশি কোড নাই, যতগুলো টেবিল ততগুলো ক্রিয়েট করার জন্য শুধু কোড লিখতে দিচ্ছে। তো টেবিল যদি অনেকগুলো থাকে, তো প্রত্যেকটা টেবিলের জন্য ইনসার্ট, আপডেট, ডিলিট বা যা কিছু আছে প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস থাকবে, তাহলে যাতে সহজে আপনি ম্যানেজ করতে পারেন। তাহলে সবগুলো কোডে চেঞ্জ করতে দিচ্ছে না, যে রিলেটেড আপনার ইনসার্ট, আপডেট, ডিলিট চেঞ্জ করতে হবে, আপনি শুধু ওই ক্লাসটাতে গিয়ে তখন চেঞ্জ করবেন। তো নর্মালি আমরা অ্যাক্টিভিটির মধ্যে যেটা দেখি, অ্যাক্টিভিটি ক্লাস, একটা নর্মাল ক্লাস কখন একটা অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করার মাধ্যমেই সে অ্যাক্টিভিটির জন্য যে প্রপার্টিগুলো দরকারি ওগুলো সে ইনহেরিট করতে পারে। তো এসকিউএলের ক্ষেত্রে এসকিউএলের মেইন বেসিক যে ক্লাসটা থাকে বা ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য, যেমন আমরা যেটা নাম দিয়েছি কি কন্ট্রাক্ট ডাটাবেস হেল্পার, এই ক্লাসটাকে আমি একটা এসকিউএলের প্যারেন্ট ক্লাস তখনই বানাতে পারবো যেটা একটা ক্লাস আছে সেটার নাম হলো এসকিউএল ওপেন হেল্পার, ওই ক্লাসটাকে ইনহেরিট করতে হবে যদি এসকিউএল নিয়ে কোনো অপারেশন করতে হয়। তো এসকিউএল ওপেন হেল্পারকে ইনহেরিট করার পর দেখবেন এখানে যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দেখছি কি ইমপ্লিমেন্টের মেথড থাকলে ওটা ইমপ্লিমেন্ট করতে হয় যাতে ইউজারের এক একজন এক একভাবে কাজ না করতে পারে। তো আমাদের এখানে একটা আনইমপ্লিমেন্ট মেথড আছে, আমরা যদি ইমপ্লিমেন্ট করার টাইমে দেখবেন যে দুইটা মেথড দেখা যাচ্ছে, একটা অন ক্রিয়েট মেথড, একটা অন আপগ্রেড। আচ্ছা, মেথড ক্রিয়েট করলাম তাই না? ক্রিয়েট কনস্ট্রাক্টর, তো আমরা যদি জিনিসটা দেখি যে মেথডগুলো তৈরি হয়েছে, অন ক্রিয়েটে কাজ কী হবে, যতগুলো ডাটাবেস যেখানে টেবিল যতগুলো থাকবে সবগুলো ক্রিয়েট করার জন্য যে কোডগুলো এটা দিতে অন ক্রিয়েটে, কারণ ডাটাবেসের লাইফ সাইকেলের স্টেজ অন ক্রিয়েটে এসেই সেটা কল হয়, কারণ আমরা তো অন ক্রিয়েটটা সরাসরি কল করি না। এই ক্লাসে যখন কনস্ট্রাক্টর কল করা হয় বা ওখানে আপনি যখন প্যারামিটার কোনো পাস করেন, এই ক্লাসটা যদি রান হয় তখনই অন ক্রিয়েটটা নিজে নিজে কল হয়ে যাবে। আর নর্মাল কোনো একটা ক্লাসের মেথড নর্মাল যেগুলো থাকে, যেমন ধরেন আপনি সেন্ড বা অন ক্লিকের জন্য যে কাজগুলো করেন, ওটাতে ক্লিক করলে বা ওইটা কল করলে তো তখন কাজ করে, কিন্তু যেহেতু এটা লাইফ সাইকেলের সাথে রিলেটেড, এটা একটা নির্দিষ্ট ইভেন্টে গিয়ে এটা ট্রিগার হয়। মানে কেউ যদি এখানে ডাটাবেসটা এই ক্লাসটাকে কল করে, এই এসকিউএলের যে ক্লাসটা তৈরি করছি আমরা, আর অন আপগ্রেড এই ক্লাসটা তখনই কল হবে যে এখানে দেখবেন এখানে দুইটা ইয়া দেওয়া আছে। তো এই দুইটার প্যারামিটারটা যদি আমরা একটু ইয়া করে দেখি, এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হলো আমার ডাটাবেসের ওল্ড ভার্সন, আর একটা হলো নিউ ভার্সন। মানে আপনার যদি ধরেন ডাটাবেসে যে আপনি যে কলামগুলো তৈরি করছেন, কলাম তৈরি করে আপনি একবার ডাটাবেস ক্রিয়েট করে ফেলছেন, দুইটা কলাম আছে আপনার এখানে আর নাই, পরবর্তীতে কোনো কারণে আপনার নতুন একটা কলাম অ্যাড করতে হলো, তো অ্যাড করে আপনি যদি রান দেন তাহলে হবে কি দেখবেন আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, কারণ আগে যে কনফিগারেশন করে একবার সেভ করে ফেলছেন, ডিবি ফাইল যেটা তৈরি হয়েছে এটা ওই দুইটা ফাইল নিয়েই তৈরি ছিল, তো নতুন কনফিগারেশন যেটা আপনি চেঞ্জ করছেন ওর কাছে এটা নাই, এবং অনক্রিয়েট এটা কল হয় না, কারণ প্রত্যেকটা ভার্সনের জন্য কনফিগারেশন একটাই। আপনার যদি কনফিগারেশন চেঞ্জ করতে হয় বা নতুন কলাম অ্যাড করতে হয়, অথবা আগের যে কলামগুলো আছে ওখান থেকে যদি কোনো একটা বাদ দিতে হয়, তাহলে আপনার ভার্সনটা চেঞ্জ করতে হবে। আর ভার্সন কিন্তু কখনো ডাউনগ্রেড করা যায় না, ভার্সন সবসময় আপগ্রেড করতে হয়। যদি আপনার ভার্সন 1 থাকে, পরে ভার্সন আপনি 1.1 দিতে পারেন বা 2 দিতে হবে, কিন্তু 1-এর পরে আপনি ধরেন 2 দিচ্ছেন, আগে আপনি প্রথমেই দিচ্ছেন 2 ধরেন ভার্সনের নাম, পরে আপনি আর 1-এ নামতে পারবেন না, ওই আপনি ওয়ার্নিং দিবে এটা ডাউনগ্রেড করার চেষ্টা করা দিচ্ছে, আপনার আপগ্রেড করার দরকার। তো আমরা ওই জিনিসটাও দেখবো যে ডাউনগ্রেড আপগ্রেড কীভাবে করে।
তো আমরা প্রথমে আগে দরকারি কিছু ফিল্ড লেভেলে ফাইল ডিক্লেয়ার করে রাখি। যে প্রথমে কি রাখবে ডাটাবেসের নাম, তো এইগুলো স্ট্যাটিক ফাইনাল কেন দেওয়া হয়েছে, কারণ স্ট্যাটিক রাশি আমরা যাতে অবজেক্ট তৈরি না করে ইউজ করতে পারি, আর ফাইনাল তখন দিল কারণ এই জিনিসটা একটা ফিক্স ভ্যালু। কারণ আপনি ডাটাবেসের নাম ইচ্ছা মতো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন না, ডাটাবেসের নাম একটাই থাকবে, এই জন্য এটা ফাইনাল ডিক্লেয়ার করা হয়েছে। তো আপনি আপনার দরকার অনুযায়ী আপনার ডাটাবেসের নাম যেটা দিতে চান নামটা দিবেন। যেমন আমাদের এই ক্ষেত্রে আমাদের কাজটা কি কন্ট্যাক্ট সেভ করা, তো আমরা এখানে একটা দিয়ে রাখলাম যেটার নাম হলো কন্ট্যাক্ট ম্যানেজার। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডাটাবেসের ক্ষেত্রে যত কিছু তৈরি করা হয় প্রায় সবগুলাই কনস্ট্যান্ট থাকে ফিল্ড লেভেলে, কারণ টেবিলের নাম বলেন কলামের নাম বলেন সবগুলাই ফিক্স। কোডের স্টেজের কোনো ক্ষেত্রে আপনার ভ্যালুগুলো চেঞ্জ হবে না। কারণ আপনি যদি চিন্তা করেন একটা কলামের নাম আপনি যেটা দিচ্ছেন, কোডের কোনো স্টেজে গিয়ে যদি আপনি হঠাৎ করে কলামের নামটা চেঞ্জ করার চেষ্টা করেন বা অন্য কিছু করেন, তাহলে দেখবেন ওই অনুযায়ী যে মেথডগুলা বা ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য যা লেখা হয়েছে ওগুলো তো তখন কাজ করবে না। ডাটাবেসে তো ওই ভ্যালুর আন্ডারেই সব কিছু রাখা হয়েছে, একটা প্যাটার্ন এই জন্য বজায় রাখতে হয়। যা এখানে রাখা হবে যতগুলো স্ট্রিং টাইপের মানে টেবিলের নাম কলামের নাম সব ফিক্স, আপনি প্রথমবার যেটা ডিক্লেয়ার করবেন ওটাই। মানে এখান থেকে আপনি চেঞ্জ করতেছেন ঠিক আছে, যাতে এই ক্লাসটা নিয়ে কল করে বাইরে থেকে যে ইউজ করবে সেও যাতে চেঞ্জ না করতে পারে। যেমন আমরা ডাটা করার জন্য ডাটা কীভাবে রাখছি, আমরা প্রাইভেট করে ডাটা কাজ করি অন্য ক্লাসে, কিন্তু এই ক্লাসটা আমার ইনহেরিট করে তো ইউজ করতেছে, মডিফাই করতেছে। তো ওটা এর জন্যই আমরা এখানে ফাইনাল দিয়ে দিলাম, যাতে একবার যেটা করবে সেটাই থাকবে এখানে। টেবিল হচ্ছে ডাটাবেস আর টেবিলগুলো কি মানে এখান থেকে সরাসরি ক্রিয়েট করা যায়? বুঝলি, এখান থেকে টেবিল ডাটাবেস নেমে যেগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো কি এখান থেকে প্রোগ্রাম রান করলে ওইভাবে ক্রিয়েট হবে নাকি? এটা আমরা তো আস্তে আস্তে দেখবো, এখন তো মাত্র নামগুলো লিখতেছি, আচ্ছা ওই স্টেজে দেখবে। আচ্ছা, আগে কইরা ফেলছেন নাকি স্কেলাইটের ভিতরে? হ্যাঁ না, মাত্রই তো ক্লাসটা লেখা শুরু করলাম, এখন তো ফিল্ড লেভেলের জিনিসগুলো লিখতেছি, ভিতর দিয়ে কিছুই লিখি না এখনো, সবই খালি। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি যে নামগুলো লেখার সময় আমরা এই সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখছি। খেয়াল করুন, এটা ক্যাপিটাল লেটারে না রাখলে আপনারা কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু কথা হলো ডাটাবেসে যে ফিল্ডগুলো রাখা হয় এটা গুড প্র্যাকটিস হলো এটা সব বড় হাতের রাখার জন্য, সব জায়গায় দেখবেন এইভাবে রাখা হইতেছে। ছোট হাতের লিখলে কারণ যেহেতু এটা একটা মিনিং ডিটারমাইন করে, এটা আলাদা করে রাখার জন্য। কারণ ছোট হাতে লিখলে অনেক সময় এক নাগারে আপনি পূর্ব দিচ্ছেন, পৃথক করার কোনো ইয়া থাকে না, কিন্তু বাইরে থেকে দেখলে অনেক সময় এই জিনিসটা সুন্দর মতো বোঝা যায়। যেমন আমি এটা ডাটাবেস নাম এভাবে না লিখে আমি যদি সরাসরি এটা ওই জায়গায় লিখতাম তাহলে কিন্তু আমার কাজটা হইতো, কিন্তু স্ট্রাকচার হইতে আনার জন্য শুধুমাত্র এটা লেখা হয়েছে।
তখন আমাদের ডাটাবেসের জন্য যে কলামের নামগুলো দরকার ছিল, একটা আইডি থাকবে আর একটা ভ্যালু ছিল নেম আর টোল ফোন নাম্বার, আর কিছু না। তো কলামের নামগুলো এখানে ডিক্লেয়ার করছি। না, মানে নর্মালি মাইস্কিল আপনারা যেরকম দেখতে পারেন সব কিছু এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করলে ক্রিয়েট হয়ে যাচ্ছে, স্কিল আইডি এটা নাই। আপনার যা কিছু কোড করে করে করতে হয়, এবং সহজ কোনো ওয়ে নাই যে আপনি যেটা ক্রিয়েট করছেন ওটা কীরকম টেবিল আকারে কীভাবে সাজানো আছে একদম ইন্টারফেস আকারে দেখার। তো এটার একটা ওয়ে আছে, কথা হলো আপনি ক্রিয়েট করার পর তো একটা ডিবি ফাইল ক্রিয়েট হয়। তো আপনি যদি ইমুলেটারে জিনিসটা প্র্যাকটিস করেন, তো মোবাইল যে ফোল্ডার আপনার প্রজেক্টটা তৈরি হয়েছে ওখানে দেখবেন খুঁজলে ডাটা নামে একটা ফোল্ডার পাবেন। ডাটা নামের ফোল্ডারে মানে ইমুলেটরের ফোল্ডারে, ইমুলেটর যেখানে আছে এইচডিকের মধ্যে, তো ওখানে ডাটা নামের ফোল্ডারে এই অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেমটা আছে ওই নামে একটা ফাইল থাকে, ফোল্ডার থাকে। তো ওই ফোল্ডারের মধ্যে দেখবেন যে এই ডাটাবেসের ফাইলটা আছে। মোবাইলে নর্মালি আপনি যদি রান করে দেখেন তো মোবাইলের তো ওই ফাইলগুলা রুট করা ছাড়া দেখা যায় না। মানে মোবাইলেও আপনি দেখতে পাচ্ছেন নর্মালি যাদের রুট করা আছে তারা দেখতে পারবেন যে ডিবি ফাইল যেটা ক্রিয়েট হয়েছে কিরকম। কিন্তু ইমুলেটর দিয়ে যদি আপনি রান করেন তাহলে ইমুলেটরের যে ফোল্ডারটা আছে তো ওখানে আপনি দেখা যায় আর কি। ওখানে না, ওখানে একটা ডিবি ফাইল থাকবে, ডিবি ফাইলটা নিয়ে আপনার এসকিউএল ব্রাউজার বলে একটা প্লাগইন আছে ফায়ারফক্সে, আপনি ওখানে ওই ডিবি ফাইলটা আপলোড করে দিলে তো ওখানে সুন্দর মতো একদম দেখা দিবে আর কি যে আপনার এখানে টেবিল কয়টা বা কলাম কয়টা আছে, কোন টেবিলে কি কি ডাটা আছে, ওই জিনিসগুলো তখন দেখা যায়। কিন্তু একদম মডিফাই করে যে আপনি হঠাৎ করে একটা টেবিলের নাম ভিতর থেকে চেঞ্জ করে দিলেন, টেবিলের ডাটা আপনি ইনসার্ট করে দিতেছেন, ওরকম ওয়েতে করা যায় না আর কি। জিনিসটা দেখা মানে ভাইয়া ওই স্ট্রিংটা আর কি, যে স্ট্রিং না আমরা নর্মালি যেরকম টেবিল ক্রিয়েট করি সেই রকমই একটা কোয়েরি আসলে এখানে স্ট্রিং আকারে। এখানে কোয়েরিগুলো অনেকভাবে লেখা যায়। একটা হলো নর্মাল আপনি যে র কোয়েরি আছে আপনি চাইলে ওটাও চালাতে পারেন, আর এসকিউএল কোয়েরি লেখার প্যারামিটার একটু অন্যরকম। একটা মেথডের মধ্যে কিছু প্যারামিটার পাস করে দিলে ও নিজে নিজে কোয়েরিটা সাজায় নেয়। তো আপনার সুবিধা মতো আপনি দুইটাই ইউজ করতে পারেন, সমস্যা নেই। নর্মাল র কোয়েরিও চলবে, আবার এসকিউএল যে ইয়াগুলো আছে ওগুলো দিয়েও করা যায়। মানে কথা হলো আমার ডাটাবেসের অপারেশন যেটা দরকার ওটা হলে আমার কিন্তু কাজগুলো হইতেছে। তা আমরা এখানে করতেছি একটা কোয়েরি লেখার জন্য একটা স্ট্রিং তৈরি করতেছি শুধু। তা আমরা তো এই প্রত্যেকটার এগেনস্টে ভ্যালু রাখছি। তা আমরা জিনিসটা যখন সাজাবো তাহলে যে কোয়েরিটা তৈরি হবে সেটা হলো যে আমরা একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, যে টেবিলের নাম হলো এটা, এবং এই টেবিলের মধ্যে কলাম এইগুলো আছে এবং এটা হলো প্রাইমারি কি, আর বাকি যেগুলো আছে ওগুলার ডাটা টাইপ কী হবে। যেমন এসকিউএল মাইস্কিউএল দিয়ে আপনারা যখন করেন তখন কি থাকে, ভার্কার দিয়ে অনেকে ডাটা তৈরি করে না, এখানে সবগুলা টেক্সট হিসেবে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। নর্মাল কমনই হলো টেক্সট। তো আইডির ক্ষেত্রে ওটা প্যারামিটার কি বলতে হবে না, শুধু প্রাইমারি কি বলে দিলেই হবে। প্রাইমারি কি বলে দিলে ও বুঝে নেয় যে এটা অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে, আপনার অটো ইনক্রিমেন্ট বলারও লাগে না। প্রাইমারি কি লিখলেই যতবার আপনি ডাটা ইনসার্ট করতে থাকবেন আইডি নিজে নিজেই বাড়তে থাকবে।
আপনারা যদি খেয়াল করেন এখানে যে স্ট্রিংটা তৈরি হলো সেটা হলো আমার যেটা লিখছি আর কি নর্মাল, প্রথমে যেটা বললাম মানে আমার টেবিলে আমি একটা তৈরি করতে চাইছি যে টেবিলের নাম হলো টেবিল প্রোডাক্ট বা এখানে যেটা রাখছি। তো ওখানে প্যারামিটার যেগুলো থাকবে ব্র্যাকেটের মধ্যে একটা হলো কলাম আইডি, ওটা ইন্টিজার থাকবে প্রাইমারি কি, আর বাকি যেগুলো আছে এটা হলো কমা দিয়ে দিয়ে আপনি লিখে দেবেন টেক্সট টাইপের, ওইটাও টেক্সট টাইপের। তো আপনার যদি কোনো ইন্টিজার ভ্যালু বা কখনো কোনো কিছু রাখতে হয় বা ওটা নিয়ে যদি আপনি অপারেশন করার দরকার হয় আপনি ওগুলোও করতে পারেন, সমস্যা নেই। আর টেক্সট হিসেবে রাখলেও তো প্রবলেম নাই। আমরা যখন ক্লাসে নিয়ে আসবো জিনিসটা আমাদের সুবিধা মতো কনভার্সন করতেই পারতেছি, একটা স্ক্রিন থেকে ইন্টিজার তো চাইলে কনভার্ট করা যায়। এখানে কি ভাই কমেন্ট লেখা যায় যে আমরা কোন একটা কলামের মধ্যে ফ্ল্যাগ পাঠাই না 1 আর 2, 1 মানে হচ্ছে এইটা, 2 মানে হচ্ছে আরেকটা কিছু, মানে আপনার কথাটা আমি বুঝি না। যেমন আমরা মাইস্কুলের মধ্যে করি কমেন্ট লিখে দেই 1 মানে হচ্ছে ট্রু, 2 মানে হচ্ছে ফলস, এরকম কিছু একটা না এখানে ওই বুলিয়ান ভ্যালু হিসেবে কথা বলতেছেন আর কি, প্রত্যেকটা ডাটা এক্সটে নর্মালি তো বুলিয়ান ভ্যালু আপনি রাখতেই পারেন, সমস্যা তো নাই। তো আমরা কনসেপ্ট যেটা তৈরি করলাম, তো এখানে দেখবেন এখানে ডিফল্ট অনেকগুলো আছে। তো এই প্যারামিটারগুলো লাগে আমার সুপার ক্লাসের ইউজ করার জন্য। তো আমার ইউজার সাইড থেকে আমি যখন কল করব ইউজারের কাছে তো এই ডাটাগুলো থাকবে না। তো ইউজার কাছে যদি আমি কনসেপ্টের এই প্যারামিটার লিখে রাখি ইউজার তো তখন বাধ্য হয়ে পাঠাতে হবে, ইউজারের কাছে যখন থাকবে না সে তো পাঠাতে পারবে না। আর প্রত্যেকবার তো একই ভ্যালু আমার পাঠানোর দরকার নাই, যে ভ্যালু চেঞ্জ হবে আমরা শুধু কনসেপ্টর দিয়ে ওই ভ্যালুগুলোই পাঠাবো। যেমন আমার এই ক্ষেত্রে কী চেঞ্জ হতে পারে কনটেক্সটটা, বাকি যে ডাটাবেজের নাম আছে বা ভার্সন আছে তা আমার এইখানেই আমি ফিক্স করে দিব, এই জন্য কনসেপ্টের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো রাখবো না। কিন্তু এখানে যে নাম যেটা আছে এটা আপনার ডাটাবেস নেম, এটা নাল, আর ভার্সনটা ডাটাবেস ভার্সন। ফ্যাক্টরিটা কি? হ্যাঁ ফ্যাক্টরি ওটা নাও দিলাম এটা। কার্সর ফ্যাক্টরি। কার্সর কি? হ্যাঁ কার্সর মানে এখানে ডাটাবেসের এসকিউএল যতগুলো কাজ আমরা করি সব কার্সর দিয়েই করতে হয়। কার্সর হলো একটা অবজেক্টের মতো আর কি। তো ও ডাটাবেসে গিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন করে রো বাই রো ডাটাগুলো সে নিয়ে আসে এবং কার্সর দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো আপনি এসকিউএল ক্লাস যেটা আছে ওটা ডকুমেন্টেশনে যদি পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন, বা এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এসকিউএল এখানে, তো এসকিউএল পুরা বেস যে ক্লাসটা আছে ওখানে কীভাবে কী জিনিস লিখছে কোনটা কী, এখানে তো ডিটেলস বর্ণনা লেখা নেই কিন্তু লেখা তো থাকার কথা। কই গেল? এখানে আছে নাকি? ও না নাই। আচ্ছা ডকুমেন্টেশন গেলে পাবেন আপনি ইয়াতে এই অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগ যেটা আছে ওখানে দেওয়া থাকবে। নর্মালি বেশিরভাগ সময় এই জিনিসটা লাগে না কার্সর ফ্যাক্টরিটা, এটার ইউজ আমি এই পর্যন্ত এখন দেখিনি আর কি, ওই সিচুয়েশন তৈরি হয় নাই। তো আপনার যদি ভবিষ্যতে কখনো লাগে তখন আপনার জেনে নেবেন আর কি কার্সর ফ্যাক্টরি কী জিনিস। তো বাকি যেগুলো আছে সেটা হলো ডাটাবেসে যেহেতু কন্টেক্সট আমার রেগুলার চেঞ্জ হয়, তো কন্টেক্সট এখানে কীভাবে চেঞ্জ হচ্ছে কি বলতে পারবেন না? আমার ডাটাবেসের কন্টেক্সট এখানে কীভাবে চেঞ্জ হয়? অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা বুঝি যে আমরা এক সিজন থেকে আরেক সিজনে যাইতেছি বা যে ইন্টারাকশন করছি ওই অনুযায়ী আমার অ্যাক্টিভিটির কন্টেক্সটগুলো চেঞ্জ হতেছে বা ভিতরে ভ্যালু যদি চেঞ্জ হয়। তো ডাটাবেসের ক্ষেত্রেও তো আমার ভ্যালু চেঞ্জ হতেছে, নতুন আমি ভ্যালু অ্যাড করতেছি, তাহলে আগে যে ভ্যালুগুলো ছিল ওইটার সময় যে কন্টেক্সট, এখন তো কন্টেক্সট চেঞ্জ, বা আমি যদি কোনো ভ্যালু ডিলিটও করে দিই তাও তো আমার কন্টেক্সট চেঞ্জ হচ্ছে, বা আপডেট করলেও কন্টেক্সট চেঞ্জ হচ্ছে। ডাটাবেসের সাথে ইন্টারেক্ট মানেই ওর কন্টেক্সট রেগুলার চেঞ্জ হতেছে, এক ধরনের সবসময় থাকে না। এই জন্যই আমার কন্টেক্সটটা সবসময় দরকার। আর ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমার যে কাজগুলো লিখতে হবে এটা লিখতে হবে এই অন ক্রিয়েটেই। আমরা ক্লাস শুরু করার আগে কিন্তু প্রথমে বলছিলাম যে অন ক্রিয়েটের মধ্যে ডাটাবেস ক্রিয়েট এটা কল করি না আমরা, কিন্তু চাইলে আবার কল করতে পারি। যেমন লাইফ সাইকেলের মেথড যেগুলো থাকে নর্মালি তো এটা ওই স্টেজে যখন আসে অটোমেটিক কল হয়, আমরা আবার যদি চাই কখনো লাইফ সাইকেলের যে কোনো স্টেজে গিয়ে ওই স্টেজটা ট্রিগার করার জন্য
ওটা কিন্তু আমরা করতে পারি। তো এটা হলো এসকিউএল এর ডাটাবেস যে প্যারামিটার হিসেবে যেটা আছে ওটার মধ্যে এক্সাক্ট এসকিউএল মেথডের মধ্যে আমার যদি কোনো কোয়েরি পাঠাই দিই, মানে কোয়েরিটা পাঠাই দিলে সে ওই কোয়েরিটা এক্সিকিউট করবে আর কি। তা আমরা তো একটা কোয়েরি তৈরি করছি এই ডাটাবেস টেবিলটা ক্রিয়েট করার জন্য, যেখানে লেখা আছে আমার টেবিলের নাম কি বা কলামের ইনফরমেশনগুলো। তা আমার শুধু এখন ওই স্ট্রিংটা এখানে পাস করে দিতে হবে। তাহলে যখন আমার এই ক্লাসটা কেউ যদি বাইরে থেকে রান করে তো অন ক্রিয়েটে এসে সেই টেবিলটা ক্রিয়েট করে ফেলবে। তো অন আপগ্রেডটা কখন কল হবে? অন আপগ্রেডটা নর্মালি কল হয় না লাইফ ডাটাবেসে যদি আপনি নর্মালি কাজ করতে থাকেন। এটা তখনই আপনার কল হবে আপনি যদি কখনো এখানের এই ভার্সনটা চেঞ্জ করেন। যেমন আগে ভার্সন 1 ছিল, 1-এর জন্য যা আছে সব কাজ করতেছে। আমি হঠাৎ করে টেবিলে এখানে নতুন একটা কলাম অ্যাড করছি, অথবা এখান থেকে কোনো একটা কলাম আমি বাদ দিয়ে দিলাম, অথবা নাম তো চেঞ্জ করব। যাই করছি চেঞ্জ করলে আমার তো কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, ওটার জন্য তো নতুন ভার্সন আমার আপগ্রেড করতে হবে। আমরা এখানে তো ভার্সন চেঞ্জ করলাম, তো ভার্সন আপগ্রেড করলে যে আমার অন ক্রিয়েটেডটা কল করতে হবে বা আগেরগুলো চেঞ্জ করতে হবে, ওটার মেকানিজমটা লিখতে হয় অন আপগ্রেডে। এটা কল করতে হয় না, অটোমেটিক ডাটাবেস নিজে কল করে যদি দেখে কখনো ভার্সন আমার চেঞ্জ হয়েছে। এটাতে তো ডাটা লস্ট হওয়ার কোনো সম্ভাবনা না, ডাটা লস না করে আপনি যদি কিছু একটা করতে চান তো ওই জিনিসগুলো এখানে লিখে রাখতে হবে, বা এখানে আপনি কোয়েরি লিখে রাখবেন যে আমার আগে যে ডাটাগুলো ছিল ওগুলা এভাবে ব্যাকআপ নিয়ে রাখো, অথবা কিছু একটা করো। এই যে অন ক্রিয়েটে আমরা যেরকম একটা কোয়েরি এক্সিকিউট করছি, এখানেও কোয়েরি এক্সিকিউট করবো যে ডাটাবেস যদি আমার কখনো আপগ্রেড হয় তাহলে সে কোন কাজটা করবে। তা আমরা একটা করে লিখলাম যে ডাটাবেস যদি আমার কোনো কারণে কখনো কনফিগার চেঞ্জ হয়, এখানে যে টেবিলটা আছে ওই টেবিলের সব কিছু সে ডিলিট করে দিয়ে আবার নতুন করে টেবিলটা সে ক্রিয়েট করবে। তো এটা এটা এই আপগ্রেড এটা লিখলে আমার কিন্তু শুধু টেবিলটা ডিলিট হতেছে, অন ক্রিয়েট কিন্তু সে আবার কল করে না, কারণ অন ক্রিয়েট তো একবার প্রথমে কল করে হয়েছে। তো আমার এখানে আবার বলে দিতে হবে যে আমার ডাটাবেস জব করছে ঠিক আছে, এখন আবার নতুন করে অন ক্রিয়েটটা কল করে দাও। না, তো অন ক্রিয়েটে আমি তাহলে আবার নতুন করে ডাটাবেসটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে সে আবার নতুন যে কনফিগারেশন আছে ওই অনুযায়ী সে ডাটাবেসটা ক্রিয়েট করে নেবে। তো এই যে ক্লাসটা গেল এটা হলো আপনার ডাটাবেস ক্রিয়েট করার জন্য বেসিক স্ট্রাকচার শুধু। এই ক্লাসটা আপনার এসকিউএল দিয়ে যে কোনো প্রজেক্ট করলে প্রজেক্টে একটাই থাকবে। তো এখানে আপনার ডাটাবেসের নাম, ভার্সন এবং যতগুলো টেবিল থাকবে সবগুলো আপনি এখানে লিখে রাখবেন, আর কলামের নামগুলো এবং প্রত্যেকটা ক্রিয়েট করার কোয়েরি। এবং যেমন ধরেন আপনি এখানে যদি 2টা ক্রিয়েট করার কোয়েরি থাকতো, তো এখানে তো আমরা একটাতে লিখছি, তো আপনি এই লাইনের পরে আবার নিউ লাইনে আপনি আরেকটা লিখতেন, তাহলে সে একটার পর একটা টেবিল সে ক্রিয়েট করে নিত যতগুলো লাগে আর কি। কিন্তু কনস্ট্রাক্টর তো প্যারামিটার একটাই, কারণ আপনি চিন্তা করেন আমার এখানে ডাটাবেস নেম যতগুলো টেবিল থাকবে ডাটাবেস নেম তো আমার একটাই থাকবে, আর ভার্সন যেটা আমি দিব ওটাই থাকবে। তো কনস্ট্রাক্টর তো চেঞ্জ হইতেছে না, তো আমার টেবিল বাড়ুক আর কমুক, আমার শুধু চেঞ্জ হচ্ছে কি অন ক্রিয়েটে যে আমি কয়টা টেবিল ক্রিয়েট করব ওই কোয়েরিগুলো আমার শুধু লিখতে দিতেছে। বা আপগ্রেড করলে এখানে ধরেন আমি 2টা টেবিল লিখছি, তো আপগ্রেড করলে আমি যদি যে কোনো একটা টেবিল ড্রপ করি কিন্তু আমি চেঞ্জ করলাম পরেরটার, তাহলে কিন্তু আমার কাজ হইতেছে না। আমার যেই যতগুলো টেবিল আছে যেটাতে আমি চেঞ্জ করছি ড্রপ করলে তো ওটাই করতে হবে, না হলে তো সে নতুন কনফিগারেশন নিতে পারছে না।
না আপনি জিনিসটা চিন্তা করেন, আমার অনেকগুলো হলে যে কলাম অনুযায়ী ডাটা তো আলাদা না, রো আমার বাড়তেছে, কলাম তো একই। লগ ইনের জন্য আপনি ইউজার নেম পাসওয়ার্ড ধরেন 10 জনের আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, ইউজার নেম পাসওয়ার্ডই তো থাকবে। আপনার রো বাড়তেছে শুধু, যে একজন 10 জন ইউজার অ্যাড হয়েছে শুধু, আর তো কিছু না। তার মানে এখানে ওটা তো চেঞ্জ হওয়ার কোনো ইস্যু নাই। তো ডাটাবেসের ক্ষেত্রে এরকম যতগুলো টেবিল থাকবে, যেন আমাদের যেহেতু একটা টেবিল আছে, আমরা ডাটা সোর্স ক্লাস একটা করতেছি, তো এরকম আপনার যতগুলো থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাটা সোর্স ক্লাস তৈরি করবেন। এবং ডাটা সোর্স ক্লাসের মধ্যে থাকবে যে এই টেবিলটা নিয়ে আপনি কী কী কাজ করবেন। নর্মালি আমরা শুধু ক্রিয়েট করলাম, তো আমার এখানে ডাটা ইনসার্ট করতে হলে বা আপডেট করতে হলে বা ডিলিট করতে হলে যতগুলো মেথড লাগে সব ওই আলাদা ক্লাসে লিখলে তখন জিনিসটা সুন্দর স্ট্রাকচার হতে থাকবে। তাহলে যদি আপনার কখনো কোনো টেবিলের মডিফিকেশন করতে হয়, তাহলে ওই ক্লাসে গিয়ে শুধু আপনি ওটা চেঞ্জ করবেন। ক্লাস টেবিলের নামে হওয়া উচিত না, মানে হ্যাঁ? নেমিং কনভেনশন অনুযায়ী। এই তো আমরা তো এই জন্য আমরা কন্ট্যাক্ট টেবিল নিয়ে করছি, এই জন্য কন্ট্যাক্ট ডাটাবেস করছি। মানে ওই যে কন্টাক্ট ইনফো ওই অনুযায়ী ক্লাস দেবে। এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন এটা শুধু ডাটাবেস হেল্পার রাখি কমন। ও এই একটা ক্লাসের মধ্যে কি সবগুলো টেবিলেরই হবে নাকি? মানে ডাটাবেস হেল্পার যেটা থাকবে এটার মধ্যে সবগুলো টেবিল ক্রিয়েট করার যে মেকানিজম ওটা থাকবে, কিন্তু অপারেশনগুলো থাকবে না আর কি। না, অপারেশন বলতে আমি বলতে চাচ্ছি যে টেবিলগুলোর যে অপারেশন, হ্যাঁ মানে ইনসার্ট আপডেট ওগুলো আলাদা থাকবে। ওটা কি প্রত্যেকটা টেবিলের হ্যাঁ। জন্য আলাদা আলাদা করে ক্লাসে একটা ক্লাস করব? হ্যাঁ, যতগুলো টেবিল থাকবে আপনার ডাটাবেসে আচ্ছা আচ্ছা। ততগুলোর জন্য, কারণ নাহলে আপনি ম্যানেজ করতে পারবেন না এতগুলো কোড একটার মধ্যে যদি সব লেখা। যতগুলো টেবিল মোট কথা ততগুলো ক্লাস। হ্যাঁ ততগুলো ক্লাস। তাহলে ওই টেবিলের নাম অনুযায়ী হইলে নাম অনুযায়ী আপনি তখন ওই ডাটা সোর্সের নাম দিবেন। যেমন আমার এখানে টেবিল তো শুধু একটাই আছে, কন্ট্যাক্ট, তো আমরা ওই নামটা কন্ট্যাক্ট ডাটাবেস সোর্স দিলাম আর কি। তো আমার এই ক্লাসটা হলো ডাটাবেস অপারেশন করার জন্য। এখানে আমার যে ফিল্ডে যে জিনিসগুলো লাগবে সেটা হলো ওই ডাটাবেস ক্রিয়েট করার জন্য যে ক্লাসটা লিখছি ওই ক্লাসের একটা রেফারেন্স দরকার। আর এসকিউএল ডাটাবেসের ইনসার্ট আপডেট ডিলিটের মেথডগুলো সব এই ক্লাসের কাছে আছে, তো ওই ক্লাসটা আমার দরকার আছে। আর লাগলো কি যে টেবিলটা নিয়ে আমরা করবো ওটার জন্য যে ডিফারেন্ট টাইপ ক্লাস আমরা তৈরি করছি, কন্ট্যাক্ট মডেল ক্লাস, ওই ক্লাসটা লাগবে শুধু। এই ক্লাসের ক্ষেত্রে আমার কন্টেস্টটা লাগতেছে কি কারণে, কারণ ওই ডাটাবেস ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য তো আমার ডাটাবেস হেল্পার ক্লাসটা লাগতেছে। আর ডাটাবেস হেল্পারের হেল্প নিতে হলে আমার ওখানে কি বানাতে হবে, ডাটাবেস হেল্পার কনস্ট্রাক্টরে কি ছিল, কন্টেক্সট। তো আমার শুধু কন্টেক্সটটা বানাতে, এই জন্য এই ক্লাসটা যখন কেউ ক্রিয়েট করবে, মানে কথা হলো এই ক্লাসের বাইরে থেকে কোনো অ্যাক্সেস নাই। ধরেন এই ক্লাসটা কেউ জানে না, সবাই জানে শুধু এই ক্লাসটা। ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য সবাই ডাটা পাঠাবে এর কাছে, ও গিয়ে হেল্প করবে কার কাছে, যে ওই ডাটা ক্রিয়েট করার যে ক্লাসটা আছে ওর কাছে চলে যাবে। এটা আলাদা আলাদা লেয়ারে চলে গেলো আর কি, মানে একটার সাথে একটার কোনো যোগাযোগ নাই। যদি আমরা কল করবো লেয়ার বাই লেয়ার, যে আমরা প্রথমে কল করতেছি ডাটাবেস ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য যে ক্লাসটা আছে ওইটাকে,
ও কল করতেছে যে প্যারেন্ট যে ক্লাস আছে যেখানে ডাটাবেসের টেবিল কলাম এগুলো ডিক্লেয়ার করা আছে। তো ইউজার সাইড থেকে যখন এই ক্লাসটা তৈরি করা হবে তখন সে কনসেপ্টর দিয়ে কন্টেক্সটটা পাঠিয়ে দিবে, তারপর এখানে আমরা এই ডাটাবেস হেল্পারের যে ইনস্ট্যান্সটা তৈরি করলাম ওইখানে ওর কাছে কন্টেক্সটটা পাঠিয়ে দেবে আর কি। আচ্ছা, তো এসকিউএল-এ যে কোনো কিছু করতে হলে আপনি ইনসার্ট করেন, ডিলিট করেন, আপডেট করেন, যাই করেন, ডাটাবেসটা প্রথমে ওপেন করে তারপরে এই কাজটা করতে হয়। তো ওপেন করতে হলে ওপেন বলে কোনো কিন্তু মেথড নাই। তো ওপেনে আপনার লিখতে হয় কি, ডাটাবেসটা আপনি কোন মোডে ওপেন করতেছেন, রিড মোডে নাকি রাইট মোডে। তো এই লাইনটাতে আপনার প্রত্যেকটা ইনসার্ট আপনি ডিলিটের সময় লাগতেছে। তো বারবার যদি একই লাইন লিখতে না, এই জন্য একটা মেথড আপনি ডিক্লেয়ার করে ওখানে ওই লাইনটা লিখে দেবেন। প্রতিবার যখন কল করবেন শুধু আমার এই মেথডটা কল করে দিলেই ওই ওপেন করার জন্য যে লাইনগুলো দরকার সে ওগুলো এক্সিকিউট করে ফেলবে। এরকম কিছু করা যায় না মানে? হ্যাঁ, ধরেন যে নর্মাল ইনসার্ট আপডেট ডিলিট, হ্যাঁ, এটা আপনি যে টেবিলই নেন না নর্মালি একই রকম। সো এরকম একটা মেথড যদি ক্রিয়েট করে রাখেন আর এখানে প্যারামিটার দিয়ে কল করে দিলাম প্রতিবার প্রতিটা টেবিলে। না প্রতিটা টেবিলের পুরো কনফিগারেশন সব আলাদা, একই রকম না। যে আমার সব কিছু করার সময় আমার তো টেবিল হিসেবে কলাম ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে। ওইটা অফ করে দেবো স্যার। বাড়া দেন একেবারে অফ করে দিলে তো গরম লাগবে না। স্যার বাইরে তো বৃষ্টি নামতেছে। বাইরে বৃষ্টি নামলো, এই আচ্ছা, মধ্যে বাতাস বাড়ায় দিবে না। দেন, একটু বাড়ায় ব্যবসা গরম তো। আচ্ছা মুডটা চেঞ্জ করে দিই। তোমার ওই যে জরিমানা দেওয়া লাগবে। আপনি দিয়ে দিন। আমি দিয়ে দেবো। তোমার ওই যে আপনার ওই টাকাটা দিয়ে স্ট্রাইকার দিয়ে এই যে দেখেন এখানে ডাটাবেস হেল্পার যদি আমরা লিখি, এখানে সাজেশন আসতেছে কি যে আমরা ডাটাবেসটা কোন মোডে ওপেন করব। রিড মোড ওপেন করলে আপনি শুধু ডাটাবেস থেকে ডাটা রিড করে নিয়ে আসতে পারবেন, কিন্তু ডাটাবেস কোনো ইনসার্ট বা অপারেশন কিছু করতে পারবেন না। তারপর আমি যদি রাইট মোডে ওপেন করি তখন কিন্তু আমি দুইটাই করতে পারতেছি। তো এই জন্য আমার প্রত্যেকবার আলাদা আলাদা মোডে তো লেখার দরকার নাই, আমরা রাইট মোডে ওপেন করতে পারি। তো এটা হলো ডাটাবেস, যে কোনো ডাটাবেস দিয়ে যত প্রকার অপারেশন করবেন, গুড প্র্যাকটিস হলো ডাটাবেস অপারেশন শেষ করার পর ক্লোজ করে দেওয়া। ক্লোজ না করলেও কিন্তু আপনার এরর দেখাবে না, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় হয় কি ডাটা লিক হয়। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড এরর তৈরি হতে পারে আপনি যদি কখনো ডাটাবেস ওপেন করার পর ক্লোজ না করেন। আচ্ছা খেয়াল করেন, তো আমরা এখানে এখন যে মেথডটা লিখতেছি এটা হলো ডাটাবেসে ইনসার্ট করার জন্য। তো এটা আমরা বুলিয়ান লিখলাম সেই কারণে যাতে ওখান থেকে আমি বুঝতে পারি কি আমার যদি ইনসার্ট করার চেষ্টা করি, আমার যদি ডাটা ইনসার্ট করতে পারি তাহলে সে আমাদের ট্রু রিটার্ন করবে, বা কোনো কারণে যদি আমার ইনসার্শনের ঝামেলা হয় যে ইনসার্ট করতে পারতেছে না তখন সে ফলস রিটার্ন করবে, যাতে আমরা যে অ্যাক্টিভিটি বা যে ক্লাস থেকে আমরা ইনসার্টের কলটা করতেছি ওখান থেকে আমরা ধরতে পারি যে আমার ডাটা ইনসার্ট হয়েছে নাকি হয় নাই। সরাসরি ইনসার্ট করে দিলে তো যদি কোনো ইনসার্ট না হয় ওই আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য আমার যদি আফটার কোনো ইভেন্ট থাকে বা কোনো একটা স্টেজ করতে হয় তাহলে ওই প্রিকশন নেওয়ার তো আমরা সুযোগ থাকবে না যদি আমি বুঝতে না পারি।
তো বুলিয়ান ভ্যালু দিয়ে আমরা রেসপন্সটা নিয়ে তো ডিটারমাইন করলাম যে আমার এখানে ট্রু হয়েছে নাকি ফলস। যদি আমার ইনসার্ট সাকসেসফুলি হয় তাহলে সে আমার ট্রু করে দিবে, না হলে ফলস। তো ইউজার সাইড থেকে যখন অ্যাড কন্ট্যাক্টের বা ইনসার্ট করার জন্য যে মেথডটা আমরা ক্রিয়েট করব, তো ওখান থেকে সে কী পাঠাবে, আমি যে অবজেক্টটা আছে অবজেক্টটা সে ইনসার্ট করবে। তো অবজেক্টের মধ্যে প্রত্যেকটা ভ্যালু যেরকম আছে, তো আমরা তো গেটে সেটা অলরেডি করে রাখছি, তো আমরা ওখান থেকে আলাদা করে করে শুধু ডাটাবেসে ঢুকে দেবো জিনিসগুলো। তো নর্মালি আমরা যেভাবে করছিলাম যে ডাটাবেস কাজ করতে হলে আমাদের ডাটাবেস সবসময় ওপেন করতে হবে। এই জন্য আমাদের প্রথমে করতেছি কি, ওপেন মেথডটা আমরা কল করলাম, ডাটাবেসটা ওপেন হলো। তারপরে যে ক্লাসের হেল্প নিব সেটা হলো কন্টেন্ট ভ্যালুস। তো কন্টেন্ট ভ্যালুসটা হলো এটা ডাটাবেস এই অবজেক্ট থেকে নিয়ে জিনিসগুলা হোল্ড করার জন্য। তো ডাটাবেসে যেগুলো জিনিস রাখার ক্ষেত্রে কন্টেন্ট ভ্যালুস ক্লাসের ইউজ করায়, এবং এই ক্লাসের শেষে আমার ভ্যালুগুলো পাস করে দিয়ে আমার ইনসাইডের কাজগুলো করতে হয়। তো আমার যদি কন্টেন্ট ভ্যালুস ক্লাসটা কি, ওটা ওই পার্সেবল ক্লাসকে দেখবেন ইনহেট করে, যাতে অবজেক্ট থেকে প্রত্যেকটা ভ্যালু সে আলাদা করে ফেলতে পারতেছে। আচ্ছা আমরা ক্লাসটা লিখি সবগুলা। তো এখানে আমরা দেখবেন যে কন্টেন্ট ভ্যালুসে এখানে সাজেশন নিয়েছি কি আছে, আপনি এখানে অবজেক্ট থেকে ভ্যালুগুলো তো আমরা নিলাম, মডেল অবজেক্ট ক্লাস থেকে ইনসার্ট মেথডের মধ্যে আসে, তো এখানে আলাদা আলাদা করে কন্টেন্ট ভ্যালুসের কাছে ভ্যালুগুলো রাখতে হবে। তো রাখার সময় ভ্যালুগুলো রাখার ক্ষেত্রে যে ওয়েটা ইউজ করা হয় সেটা হলো ওই শেয়ার টেবিলসে আমরা যেভাবে ভ্যালুগুলো রাখছি নাকি কি ভ্যালু পেয়ার আকারে আমরা ভ্যালুগুলো রাখতে হবে। তো আমার যেহেতু আমি টেবিলে ইনসার্ট করছি, আমার কি ভ্যালু পেয়ারটা কিভাবে থাকবে, আমার টেবিলের নাম যেটা বা ওই টেবিলের ওই কলাম যেটা আছে, যে কলামের যে ভ্যালু, তা আমরা এখানে কিটা থাকবে কি কলাম নেম, আর ভ্যালু যেটা অবজেক্ট থেকে যেটা আসতেছে ওটা তো ওটাই রাখবো। তো আমরা খেয়াল করবেন যে ওখানে যখন আমরা ক্রিয়েট করছি ডাটাবেস যেখানে ক্রিয়েট করলাম, ওখানে কলাম নেম সবগুলো স্ট্যাটিক রাখছি না। তো এই স্ট্যাটিক রাখার সুবিধাটা এখন আমরা দেখবো আর কি, এই যে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা এখানে কলাম নেম যতগুলো আছে প্রত্যেকটা সে ইনসার্ট করে করে যাতে রাখতে পারে। একটা জিনিস আমরা ইনসার্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আইডিটা কখনোই দিব না, কারণ যেহেতু আমরা আইডি প্রাইমারি কি দিয়ে রাখছি, ইউজার অবজেক্ট যেটা পাঠাবে ওখানে আইডি থাকবে না, এবং প্রাইমারি কি মানে কি সে অটো ইনক্রিমেন্ট প্রত্যেকবার এক এক করে বাড়ায় নেবে। ইনসার্ট করবে শুধু নাম আর ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডট গেট নেম, বাকি যেটা থাকবে ওগুলো সেম। আমরা একটা ক্লাস তৈরি করছি না, আপনি তো পরে আসছেন দেখেন নাই, ইউজার ডিফাইন টাইপ যে ক্লাসটা তৈরি করলাম ওই ভ্যালুর জন্য গেটার সেটা তৈরি করে সেটা, তো আমার তো অবজেক্ট তো আসছে এখানে, তো অবজেক্ট থেকে তো ভ্যালুগুলো ক্লাসটা একটু আলাদা করতে হবে। একবার একটু মানে খুলেন। আচ্ছা দেখেন গেটার সেটার গেটার সেটা আছে নর্মাল যে ক্লাসের মতো, এই যে ও, আচ্ছা, ভ্যালুগুলো আচ্ছা, আছে এগুলোর জন্য গেটার সেটা শুধু আর কিছু না। আমি তো আমি এইটাই আসলে বলতে চাইছি, কোনটা? আপনি এইটা যে তৈরি করছেন এটা তো আর আমি জানি না, এই জন্য যখন আপনি এই যে ডাটাবেস হেল্পার লিখতে মানে এইটার জন্য এই যে কন্ট্যাক্ট ডাটাবেস সোর্স লিখতেছিলেন, তখন আমি বলতে চাচ্ছিলাম না যে টেবিল অনুযায়ী একটা মানে নাম অনুযায়ী যেন একটা মানে কি হয় আর কি ক্লাস হয়, মানে কন্ট্যাক্ট ডট জাভা যদি কন্ট্যাক্ট ইনফো দেন তাহলে ওর সাথে মিল থাকবে, তখন আপনি খুব এইটাই আমি বলতে চাইছিলাম, কিন্তু এটা যে ক্রিয়েট হয়েছে তার জানি না। আচ্ছা আমরা এখন ইনসার্ট করার জন্য একটা মেথড লিখবো আর কি, যে ইনসার্ট করার জন্য মেইন যেটা লাগে। তা আমরা জানি যে ডাটাবেসের ইনসার্ট আপডেট ডিলিট যা কিছু আছে সবগুলো মেথড কোন ক্লাসের কাছে আছে, এই এসকিউএল এর ডাটাবেসের যে ইনস্ট্যান্স আমরা নিয়েছি ওর কাছে কিন্তু সবগুলো মেথড আছে।
আমার ডাটাবেসটা নিয়ে ওখান থেকে দেখবেন এখানে ইনসার্টের জন্য আমার আপডেটের জন্য ডিলিটের জন্য সব ধরনের মেথড এখানে দেওয়া আছে এসকিউএলের। তো ইনসার্টের ক্ষেত্রে আপনি দেখুন যে প্রথমে যে প্যারামিটার সেটা হলো কি টেবিলের নাম। তো পরবর্তী এটা হলো নাল কলাম হ্যাক, মানে আপনি যদি কোনো কলাম আগের থেকে মানে নাল রাখতে চান বা নাল নিয়ে কোনো ঝামেলা, এটা নাল কলাম হ্যাক ডিটেলস আমি ঠিক নিজেও বুঝি না, এটা ওখানে রাখা যায় আর কি। নর্মালি এটা সবসময় এটা নালই রাখা হয়, নাল কলাম হ্যাক নিয়ে খুব কম ইমোডিউশন করা হয়। ওইরকম সিচুয়েশন যদি আপনাদের কখনো পড়ে যে নাল কলাম হ্যাক লাগতেছে, তার স্কুলেটের ডকুমেন্টেশন বলে আরও জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে নাল কলাম হ্যাক যেটা এটা ওইরকমই রাখতেছি, কিছু করলাম না। পরে যেটা থাকবে সেটা হলো অবজেক্টটা আর কি। নাল কলামটা কি হলো বুঝি না। আচ্ছা আমরা জিনিসটা আসলে দেখিনি স্যার ওইটা আর নিজের মানে connection আছে। প্রাইমারি অটো মানে অটো করতেছে এই জন্য বোধহয় এটা নাল না। আচ্ছা তাহলে ইনক্রিমেন্ট দেখি তো অটো করতেছে। আমার নিজের কমিশন লাগতেছে, দেখে নিই ভালো নাম করা হয় কিন্তু স্কুল লাইফ নেটের এই অবস্থা কার বলবে না। আমাদের কনটেক্সটে ফিরে আসি। তো বাকি যে এক্সট্রা প্যারামিটার আছে আমরা শুধু না কন্টেন্ট না কন্টেন্ট ভ্যালুস পাঠাতে হবে। কারণ একটা জিনিস দেখেন এই যে ইনসাইডের মধ্যে প্যারামিটার কি আছে লাস্টে অবজেক্ট কিন্তু সে নিবে না, কি নিতেছে কন্টেন্ট ভ্যালুস ছাড়া সে ভ্যালু অ্যাকসেপ্ট করে না ইনসাইডের কাছে। কিন্তু আমার তো ইউজার পাঠাবে কি অবজেক্ট, তো এই জন্যই আমরা প্রথমে কি করছি, তো অবজেক্ট থেকে ভ্যালুগুলো আলাদা করে কি ভ্যালু পেয়ার আকারে কন্টেন্ট ভ্যালুসের মধ্যে রাখছি। তো কন্টেন্ট ভ্যালুসে কিটা আমরা কি দিলাম, যে ওই টেবিলের যে ভ্যালুটা রাখতেছি ওটার কলামের নাম যেটা আছে ওই নাম দিয়ে ভ্যালুটা রাখা গেছে সিঙ্গুলার। তো ইনসার্ট করার জন্য যে কাজটা লাগে আমাদের তো কিন্তু এটাই, এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। কিন্তু এখন আমার ইনসার্ট ডিটারমাইন করার জন্য তো আমার এক্সট্রা কিছু লাইন নিতে হবে যে আসলে ইনসার্ট হয়েছে নাকি হয় নাই। তো ডাটাবেজের অপারেশন কিন্তু এই পর্যন্তই শেষ। ডাটাবেজের অপারেশন যেহেতু শেষ হয়ে গেছে আমাদের ডাটাবেজটা ক্লোজ করে দিতে হবে। এই যে আমরা ডাটাবেজ ইনসার্টের পর তো এখান থেকে একটা লং ভ্যালু রিটার্ন করেছে, দেখবেন আপনার ইনসার্টের মেথডটা হলো লং টাইপের, এই জন্য আমরা যে ভ্যালুটা রাখছি ওটা লং টাইপে ডিক্লেয়ার করতে এসে। তো আমরা চেক করবো কি আমার লং ভ্যালু যেটাই করুক ওটা তো আমার ইস্যু না, ওদের জিরো না আসলেই হলো। তো আমার যদি কোনো লং ভ্যালু আসে বা মানে হলো ইনসার্ট একটা কিছু হয়েছে। লং ভ্যালুটা কি রোয়ের আইডি? হ্যাঁ লং ভ্যালুটা কি ইনসার্ট হচ্ছে রোয়ের আইডি? না, রোয়ের আইডি হওয়ার কথা না। যেমন একটা ফ্ল্যাগ হইতে পারে। আচ্ছা এগুলো তো বিট কি রিটার্ন করে এখানে অবশ্য ডিটেলস স্যার ওইটা ইনসার্ট হলে পরে মানে কিছু ভ্যালু রিটার্ন করে। ভ্যালু তো রিটার্ন করে ঠিক আছে, লং ভ্যালু যেটা রিটার্ন করে জিনিসটা রোয়ের আইডি না এবার ইনসার্ট ক্লাসটাতে একটু জান। ইনসার্ট ক্লাসে মানে তো কিছু নাই, মানে স্ট্রাকচার দেওয়া শুধু দেখেন এই যে ইনসার্ট শুধু লেখা আছে। আইডি হলে তো কিছু ইন্টিজার নেই। রিটার্ন করতে। হ্যাঁ আইডি হলে ইন্টিজার রিটার্ন করতে। না আইডি হওয়ার কথা না আর কি, র্যান্ডম ভ্যালু র্যান্ডম ভ্যালু হওয়ার সম্ভাবনা আছে মনে হয়। তো আপনি একটু সার্চ দিয়ে দেখে নেন যে কি আসে, কেন এটা রং দেওয়া হয়েছে। আচ্ছা তো ইনসার্টেড আচ্ছা, তো আমার যদি এটা 0 থেকে বড় হয় তার মানেই তো এটা একটা হ্যাঁ মানে ইন্টিজার মানে বড় টাইপের কিছু ইন্টিজার থেকে লং নাকি ওই টাইপের কিছু একটা মানে না ভ্যালু তো আসছে নাম্বার ভ্যালু জিনিসটার প্যাটার্নটা কি, এটা কি সব সময় ইন্টিজার ভ্যালু মানে যে ভ্যালু আসবে এটা কি কোনো সিকোয়েন্স মেইনটেইন করে নাকি র্যান্ডমলি আসে? ইভেন আচ্ছা। পোস্টে দিয়ে দেখা যায় না।
ডাটাবেস নিয়ে এখন যতগুলো মেথড আছে সবচেয়ে ছোট মেথড কিন্তু ডিলিটের মেথড। আর যে কোনো জিনিস ডিলিট করতে ইস্যু দেন, সব কিছু ধরে আপনি ডিলিট করে দেন, বাকি যত কিছু করবেন লাইন বেশি লিখতে হয়। হয়ে গেল, এই পর্যন্ত আছে। আর ডিলিট করে দিলেও রিকভার এখনই হবে না যে এখন ডাটাবেস নো এসকিউএল কেন আসছে বা বিগ ডাটা নিয়ে কথা কেন আসছে, ডাটাবেসের ক্ষেত্রে ডিলিট কনসেপ্ট বলে আসলে কিছু নেই যদি আপনি চিন্তা করেন আসলে, কারণ কোনো ডাটাই আপনি ডিলিট করতে পারেন না। আপাতত আপনার মনে হচ্ছে এই ডাটাটা দরকার নাই, মানে আর্টিফিশিয়াল নিয়ে কখনো কখনো আপনি এই ডাটা দরকার হতে পারে, এই জন্য ডিলিট বলে যে অপারেশনগুলো দেখানো হয় ওই ডাটাটা সে আর্কাইভ করে রাখে, মানে ইউজার সাইড থেকে সরা ফেললো কিন্তু পরবর্তীতে ওটা ইউজ করতেছে। যেমন আপনি ফেসবুকে যে কোনো পোস্ট দেওয়ার পর পোস্টটা যদি ডিলিট করে দেন, পোস্টটা কি আসলে ডিলিট হতেছে? ডিলিট কিন্তু হয় না, ফেসবুকের কাছে কিন্তু ওই পোস্টটা আছে, সে আপনার ইন্টারফেস থেকে সরে ফেললো বা যারা দেখতেছে ওটা থেকে সরে গেছে, কিন্তু তার দরকার যে পরবর্তীতে যদি কখনো লাগে বা আপনার বিহেভিয়ার প্যাটার্ন স্টাডি করার জন্য সে কিন্তু ওই পোস্টগুলো সে রেখে দেবে। হ্যাঁ, সবগুলো প্রত্যেকটা ডাটার অনেকগুলো ব্যাকআপ তৈরি হয়। আচ্ছা, এখন আমরা যে মেথডটা লিখবো সেটা হলো একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট যদি আমরা কখনো আনতে চাই, তো কন্ট্যাক্টটা আনার জন্য যে মেথডটা লাগবে সেটা, তো আমার যদি নির্দিষ্ট একটা কন্ট্যাক্ট আনতে হয়, তো আমার টেবিলে তো অনেকগুলো কন্ট্যাক্ট আছে, তার মধ্যে মানে কোন জিনিসটা দিয়ে আমি বুঝতে পারবো যে এটা হলো ওই কন্ট্যাক্ট ইউজার থেকে যদি আমরা ভ্যালুগুলো নেই, মানে কোন জিনিসটা ইউনিক অলওয়েজ আইডি। তার মানে আমার যদি ডাটা নিয়ে আসতে হয় তাহলে ইউজারকে কি দিতে হবে, আইডিটা পাস করতে হবে যে আমি এই আইডির এগেনস্টে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমি দিতে চাই। তো আইডি ডাটাটা কি ডিক্লেয়ার করছিলাম আমরা, ইন্টিজার। বাকিগুলোর মতোই এখানেও সেম, ডাটাবেসটা প্রথমে ওপেন করতে হবে। তো ওপেন করার পর এই যে এখন আসবে কার্সরের ইউজ, মানে ডাটা যখন আপনার রিড করতে হয়, রিড করার সময় অলওয়েজ কার্সর ইউজ করে ডাটাটা রিড করতে হয়। কার্সর ডাটাগুলো নিয়ে আসে, তারপর কার্সর থেকে আপনি ভ্যালুগুলো আলাদা করে অবজেক্টে পাস করেন। কার্সর হলো একটা ক্লাস, যে ক্লাস আপনার ডাটাবেসে রিড রাইট অপারেশন করার জন্য হেল্প করে, মানে ওর মাধ্যমেই সব কাজ করতে হয়। কার্সর ক্লাসের কাছে ওই মেকানিজমটা বা ওই রাইটটা দেওয়া আছে, মানে কার্সর ছাড়া আপনি কখনো এই স্টুডেন্ট ডাটাবেসে রিড রাইট কিছুই করতে পারবেন না। রিড করতে গেলে আপনার কার্সর লাগবে, কিন্তু এই যে দেখেন আমি যে অ্যাড করতেছি এখানে কিন্তু আমার কার্সরটা লাগে নাই, আমি শুধু ওখানে ডাটা পাস করতেছি। তো আগে ডাটাবেস কি আছে না নাই ওইটা তো আমার জানার দরকার নাই, এই জন্য আমার কার্সরটা লাগে নাই। কিন্তু আমার যদি কখনো আপডেট করার দরকার হয়, আপডেট মানে কি অলরেডি একটা এক্সিস্টিং ডাটা আছে ওটা নিয়ে আসলাম, তারপর ওটা আপডেট করলাম। তা আমি কোন জিনিসটা আছে ওটা যদি না নিয়ে আসি তাহলে তো ওটা আপডেট করতে পারতেছি না, সেই ক্ষেত্রে কিন্তু তখন কার্সরটা লাগবে আপডেট করার ক্ষেত্রে, কিন্তু ইনসার্ট করার ক্ষেত্রে লাগতেছে না। আবার রিড করার ক্ষেত্রেও আমার কার্সরটা লাগতেছে, যে ডাটা কোনটা সে রিড করে নিয়ে আসবে। কার্সর ডাটাবেসের কাছে যায়, ডাটা রিড করে নিয়ে আসে, তারপর কার্সর থেকে আমি আলাদা করে ওই ইউজার ডিফাইন টাইপ যে অবজেক্ট আছে ওর মাধ্যমে পাস করে ইউজারের কাছে পাঠিয়ে দিচ্ছি যে এই অবজেক্টের কাছে এখন ডাটাবেসের ভ্যালুটা আছে। তারপর ওই এন্ডে ওখান থেকে আলাদা করে ডেটা সেটার যেরকম দেওয়া আছে আমি ইন্টারফেসে যেভাবে দেখানো দরকার ওইভাবে দেখাতে পারবো। আচ্ছা, তো কার্সরের কাছে এখানে যে জিনিসটা পাঠানো হয়েছে সেটা হলো আপনার কোয়েরিটা আর কি ডাটাবেসে নিয়ে আসার জন্য। তো এই কোয়েরি লেখার ক্ষেত্রে আপনারা দুইভাবে জিনিসটা লিখতে পারেন, একটা হলো এই কোয়েরি মেথডের ইউজ করে এসকিউএলের মাধ্যমে ডাটাগুলো নিয়ে আসা, আর একটা হলো র কোয়েরি দিয়ে আপনি সরাসরি একদম এসকিউএল বেসিক যে কোয়েরিগুলো আছে তো ওই জিনিসটা লিখে দিলেও ডাটাবেস কিন্তু কোয়েরিটা এক্সিকিউট করবে। মানে সিকিউর হলো কোয়েরি মেথড ইউজ করে করা, কারণ এই জিনিসটা তখন এক্সপোজ কম হয়, কারণ এখানে প্রত্যেকটা ভ্যালু একটা ভিতরে যেভাবে ডিক্লেয়ার করা হয়েছে ওই নামগুলো দিয়ে করা হয়, একদম এক্সাক্ট ভ্যালুটা সে পাওয়া যায় না, তাহলে বাইরে থেকে কেউ সহজে মডিফাই করতে পারে না।
কিন্তু আপনি যদি র কোয়েরি দিয়ে করেন, র কোয়েরিতে যে কেউ এসকিউএল ইনজেকশন দিয়ে আপনার অ্যাপ্লিকেশনে 12টা বাজে দিতে পারে চাইলে। তো কোয়েরির ক্ষেত্রে প্রথমে আমার কি লাগবে, টেবিলের নাম, এই যে পরের প্যারামিটার আপনার যেটা দেখছেন এটা হলো একটা স্ট্রিং অ্যারে, মানে এই পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলো এখানে অ্যারে হিসেবে যাবে আর কি, প্রত্যেকটা কলামের নাম, কারণ আপনার তো একটা কলাম নেই অনেকগুলা। তো প্যারামিটার দেখতে পাচ্ছেন যে একটা যে অ্যারেটা দেওয়া আছে লেখা আছে কলাম, যাতে আমরা এখানে কলামের নামগুলো পাস করলে ওই কলাম থেকেই সে ডাটাগুলো নিয়ে আসতে পারে। তো এখানে একটা পর একটা যতগুলো আপনার কলাম থাকবে টেবিলে সবগুলোর নাম আমরা 1 বাই 1 লিখে দেবো। না আইডি তো লেখা, আইডি হ্যাঁ দরকার আছে, আইডি নিয়ে আসতে হবে, কমা একবারে দেয়া যায় না অল? হ্যাঁ অল দেয়া যায় না একবারে? অল কিভাবে দিবেন আপনি অল? কারণ এখানে সিকোয়েন্স এখানে লিখতে হয় তো কমা দিয়ে, কারণ যেহেতু আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, আগে তো কোথাও আপনি অ্যারেটা ক্রিয়েট করে রাখেন না। যদি আগে কোথাও অ্যারেটা ক্রিয়েট করে থাকতো তাহলে আপনি এখানে অ্যারেটা সরাসরি পাস করে দিতে পারতেন। একই জিনিস, কথাটা আমার এখানে লাগবে একটা স্ট্রিং অ্যারে, আর আপনি স্ট্রিং অ্যারে যদি কোথাও রেফারেন্স তৈরি করে রাখেন তাহলে আপনি ওই স্ট্রিং অ্যারেটা এখানে পাস করে দিতে পারেন, তাহলে এরকম বারবার লাইন বাই লাইন লিখতে হতেছে না আর কি। এসকিউএল জিনিসটা কিন্তু খুবই সেনসিটিভ, পুরো কোড আপনি করে রাখছেন, কোথায় একটা স্পেস একটা কমার জন্য বলে পুরো কোড ইয়ে হয়ে যাবে। অনেক সময় ডিটারমাইন করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় যে আপনি কোন জায়গায় ভুল করছেন, কারণ এত লাইন কোড লাগাইছে, একদম কমা বলিছে নাকি একটা স্পেস বলিছে। এসকিউএল নিয়ে যখনই কাজ করবেন সবসময় ঠান্ডা মাথায় কাজ ডাটাবেস করতে হবে। হেল্পারে ওই যে যখন ওই যে ক্রিয়েট লিখতেছিলেন ওই জায়গায় আবার একটা হ্যাঁ। স্পেস দিলেন, ওইটার জন্যই তখন আমি আর কি বলছিলাম যে মানে ই করা যায় কিনা, কারণ এইসব স্পেসগুলো আসলে না এইগুলো মেথডগুলো সেনসিটিভ তো, কারণ আপনি দেখবেন যে নর্মাল মেথডগুলোর ক্ষেত্রে তো বা অ্যাক্টিভিটির ক্ষেত্রে ও তো লাইন বাই লাইন বলে দিতেছে কি জিনিস। তো এখানে অনেক সময় যে এরর মেসেজগুলো আপনার বলে যে আপনার এই জায়গায় ভুল করছেন, অনেক সময় কিন্তু সহজে বোঝা যায় না যে আসলে আমি কি ভুলটা করছি। তো আস্তে আস্তে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট হইতেছে, তো তখন এটা ইন্টেলিজেন্সও বাড়তেছে, যেমন অনেক সময় বলে দেয় এখন যে আপনি এই জায়গায় একটা স্পেস বেশি দেওয়ার দরকার ছিল, আপনি স্পেস কম দিচ্ছেন, বা এখানে একটা সেমিকোলন দেওয়ার নাই। এই জন্য স্কুলে ক্লাস যেগুলো এটা যখন আপনার ক্রিয়েট করবেন সবসময় আপনার একটা স্যাম্পল আগে রেখে দেখে দেখে করেন, কারণ পুরো প্রজেক্ট আপনি করে গেছেন পরে যেমন যে বিভিন্ন কারণে হঠাৎ করে দেখলেন স্কুলে ক্র্যাশ করতেছে, কারণ যেহেতু এখানে অনেক সেন্সিটিভ মেথডগুলো আছে এগুলা দাড়ি কমার জন্যই ঝামেলা করবে। এই সেন্সিটিভ না হলে কোনো সমস্যা ছিল না। আচ্ছা আর কিছু তো নাই। আচ্ছা পরবর্তী যে প্যারামিটার যেটা যাবে, আমার তো প্রথম দিছে কি টেবিলের নাম কলামের নাম, ওইটা হলো সিলেকশন, মানে আমি যে ভ্যালুটা পাস করতেছি। তো সিলেকশন জিনিসটা হলো এরকম, আপনি যদি র কোয়েরিতে লিখতেন তাহলে এটা হতো সিলেক্ট এই টেবিলের যতগুলো কন্ট্যাক্ট আছে সিলেক্ট অল, আর উনি যেটা বলছে আর কি সিলেক্ট অলের জন্য নর্মাল র কোয়েরি লিখলে ওই জিনিসটা তখন আপনি লিখতে হতেন, তখন আর কলামের নাম লিখতে হতো না যে আমার এই কলামের ডাটা এই কলামের ডাটা। সিলেক্ট স্টার দিয়ে দিলেই মানে অল চিহ্ন যেটা সে ওইটা চিনে নিত। তো ওখানে আপনারা যেরকম লিখতেন হোয়ার যে ভ্যালুটা আমি পাস করছি এটা যেটার সাথে মিলবে, তো হোয়ারের যে ভ্যালুটা দিতে হয় এটা হলো এই সিলেকশন যেটা দেখতেছেন আপনারা, ওটা হলো এটা, মানে সিলেকশন আপনি যেই ভ্যালুটা পাস করবেন ওটাকেই সে হোয়ার হিসেবে ধরে নেয়। তো আমার এখানে ডাটা কি কোনটা আছে, ইউজার কি পাঠাইছে আইডি, তা আমার কার সাথে কম্পেয়ার করতে হবে, আমি এখানে ওই কলামের নামটা লিখবো, কারণ আমি এখানে তো আগে কলামের নাম অনেকগুলো লিখছি, কলাম আইডি কলাম নেম কলাম ফোন। তো আমার এখানে তো একটা আইডি আছে, ঠিক আছে, ওটা তো টেবিলে যে আইডি নামে আছে তা নাও হইতে পারে, অন্য কোনো নামও থাকতে পারে, বা এখানে কখনো যদি অন্য কেউ আইডির বাদে অন্য কিছু পাঠায় তাও আমার কম্পেয়ার করার দরকার হতে পারে। এই জন্য আমার এখানে যে প্যারামিটার লিখবো এটা হলো কলামের নামটা, যে প্যারামিটার আসছে ওইটা না।
তা আমার যেহেতু আইডির সাথে কম্পেয়ার করতে হবে, তো এখানে লিখে দিতে হবে যে কম্পেয়ারটা কীভাবে করবে। ডাটাবেস কলামের নামটা লিখে তারপরে স্ট্রিং দিয়ে লিখে দিতে হবে। আচ্ছা, এটা র্যাপিং করতে হবে আমার। সেটিংস ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো সিলেকশন গেল, এরপর হলো সিলেকশন আর্গুমেন্ট বা অন্য আরো বিভিন্ন যদি থাকে। আমার আপাতত আর কোনো রিকোয়ারমেন্ট নাই। তারপর বাকি হলো গ্রুপ বাই, অর্ডার বাই, বিভিন্ন সময় কোয়েরিতে যা লিখতে হয় ওগুলো আর কি। আস্তে আস্তে একটা একটা করে নাল দিতে থাকি, কারণ আমার আর কোনো কন্ডিশন নেই। গ্রুপ বাইটা দেওয়া হয়েছে, এখন হ্যাভিং এটাও নাল, অর্ডার বাই এটাও নাল। আপনি যদি নর্মাল এসকিউএল কোয়েরিটা লেখেন বা নর্মাল এসকিউএল কোয়েরির সাথে যাদের আছে তারাই প্যারামিটারগুলোর সাথে ভালো পরিচিত থাকে আর কি। এসকিউএল নিয়ে কাজ করতে হলে আপনার হালকা হতে কিছু হলেও এসকিউএল একটু জানতে হয়, বা অর্ডার বাই বা এসকিউএলের অপারেশনগুলো করার জন্য। কারণ নাহলে আপনি নর্মালি কাজ করে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। কারণ ম্যাথডগুলো না হয় আমার করতে পারতেছি, ইনসার্ট করলে সে ইনসার্ট হইতেছে, কিন্তু ম্যাথডের ভিতরে যে কাজগুলো হইতেছে আমার তো অনেক সময় ম্যানিপুলেশন করার দরকার হতে পারে। যে আমরা সরাসরি যে ইনসার্ট করবো ওটা ছাড়া বিভিন্ন মডিফিকেশন যদি দরকার হয়, তখন আমার ওই এসকিউএল-এর মেথডগুলো কনফিগার করতে হবে। তো ওই ক্ষেত্রে দেখবেন এসকিউএল-টা যদি কিছুটা হলেও জানা থাকে তাহলে আপনার কাজের জন্য অনেক সুবিধা। তো কার্সরের কাছে তো আমরা ডাটাবেসের কোয়েরিটা দিচ্ছি, এখন ডাটাবেসে কার্সরে পাঠাতে হবে। ডাটাবেস কার্সর কোথায় যাবে? তো এখানে কার্সরের প্রথমে পাঠাতে কি মুভ টু ফার্স্টে, মানে একদম টেবিলের শুরু থেকে সে রিড করা শুরু করবে, একদম লাস্ট পর্যন্ত সে যাবে। এখন কার্সর রিড করে একটা একটা করে সে ভ্যালুগুলো আনা শুরু করবে, যতগুলো ভ্যালু আছে। কার্সর ডট আপনার একটা জিনিসটা যদি খেয়াল করেন, আমরা এই লাইনে কি করছি, এখানে এই গেটের যে মেথডটা এটা ডিটারমাইন করতেছে আপনি যে ডাটাটা নিয়ে আসতেছেন ওটা ডাটা টাইপের উপরে। যেহেতু আমরা আইডিটা আনতেছি ওটা যেহেতু ইন্টিজার টাইপের, এই জন্য আমার এখানে গেট ইন্টিজার লিখতে হয়েছে। তো গেট ইন্টিজার লেখার পর আমার যে পরবর্তী যে প্যারামিটার ওটা হলো কি, আমার কোন ইন্ডেক্সের বা কোন কলামের কোন রোটার থেকে সে ডাটাটা আনবে। এখানে বলে দিতে যে কলাম ইন্ডেক্স, যেখানে এই কলামের যতগুলো রো আছে বা যেটার সাথে আইডি ম্যাচ করে সে তো এখানে নিয়ে আসবে। আমার যেহেতু লুপ চালানোর কিন্তু কোনো দরকার নেই, কারণ সে ডাটাতে একটা অবজেক্টই আনবে। কারণ ইউজার যখন আইডিটা পাঠাইছে সে প্রত্যেকটা টেবিলের সবগুলোতে ঘুরলো, যার আইডির সাথে ম্যাচ করছে সে শুধু ওই রোটা নিয়ে আসছে। ওই রোটা নিয়ে আসার পর ওখানে রোয়ের প্রত্যেকটা ভ্যালু তো একটা একটা করে নিয়ে আসছে। রোয়ের মধ্যে কোন ভ্যালুটা এখন আইডির মধ্যে আসবে সেটা হলো এটা, মানে যেই কলামের নাম এটার সাথে ম্যাচ করবে সে নিয়ে এসে এই ভ্যালুতে অ্যাসাইন করে দেবে। বাইগুলোর ক্ষেত্রেও সেম, শুধু আপনার ডাটা টাইপগুলো আর কলামের নামগুলো চেঞ্জ হবে এখানে। যেমন এরপর কি আছে, স্ট্রিং এই মুভ টু ফার্স্ট যেন কি বললেন? মানে টেবিলের একদম প্রথম ইয়াতে চলে যাবে আর কি, কারণ করে চালানোর সময় তো একদম শুরু থেকে ইয়া করতে হয়। তো এখানে কার্সরকে দেখা দিতে হয় টেবিলের প্রথম পজিশনটা আর কি, যেখান থেকে রিড করবে। গেট স্ট্রিং কই গেল?
কোন না? আচ্ছা মুভ টু ফার্স্ট ছাড়া কি আর কিছু আছে? আছে কি মুভ টু লাস্ট? না, কার্সর আপনি দেখেন অনেকগুলো মেথড দেওয়া আছে কার্সরকে মুভ করানোর জন্য। এই যে কার্সর ডট মুভ টু ফার্স্ট, মুভ টু নেক্সট। আবার মুভ টু ইন্টিজার আই মানে কত নম্বর রো এটাও হ্যাঁ, বলবে। মানে আপনি একটা নির্দিষ্ট পজিশনে বাড়াতে পারবেন। তো মুভ টু নেক্সট এটা তখনই করা, ধরেন আপনি একটা জিনিস আনতে দিচ্ছেন বা একটা রিড করতেছেন, তো মুভ টু নেক্সটে কখনই যাবেন পরবর্তী যদি কিছু একটা থাকে। তো নর্মাল মুভ টু নেক্সট দিয়ে চেক করা হয় যে আমি তো প্রথম রোটা পাইছি, ঠিক আছে, রিড করলে নিয়ে আসলাম। তো পরবর্তী রো বলে যদি কিছু একটা থাকে তাহলে আমি পরবর্তী রোটা রিড করব। তো মুভ টু নেক্সট যদি আমাকে কিছু রিটার্ন না করে তার মানে কি পরে কিছু নাই, তাহলে আর পরের রোতে যাওয়ার দরকার নাই। প্রথম রোতে সে পাইছে, প্রথম রোটা রিড করে চলে আসবে। এখন প্রত্যেকটা ভ্যালুতে আমরা কার্সরের হেল্পের মাধ্যমে ডাটাবেস থেকে কিন্তু নিয়ে আসতে পারছি। তো এই যে ভ্যালুগুলো আছে আমার কার্সরের কাজ কিন্তু এখন শেষ। এটা কি সবগুলো রোই রিটার্ন করবে মুভ টু ফার্স্ট নাকি প্রথম রোটাই শুধু? না, কার্সর দিয়ে প্রথমে প্রথম পজিশনে যাবে, ওখান থেকে রিড করা শুরু করবে ডাটাবেসে যতগুলো অপারেশন আছে। আর আপনি শুরুতে যাবেন, শুরুতে যাওয়ার পরই তো লাইন বাই লাইন আসতে হবে। যে কোনো কাজ ইনসার্ট বলেন, আপডেট বলেন, ডিলিট বলেন, আমরা তো প্রথম পজিশন থেকে শুরু করতে হয়। আমার তো খুঁজতে হবে পুরো টেবিলের মধ্যে সব জায়গায়। এই জন্য ওরা প্রথমে প্রথম পজিশনটা দেখা দিতে হয় আর কি। আচ্ছা, যে কার্সর নিয়ে যাই করবো, আমি প্রথম পজিশনে গেলাম, তারপরে আমার ওখান থেকে যেটার সাথে ম্যাচ করবে ওটা রিড করে নিয়ে আসবো। আর কার্সরের কাজটা অনেকটা ডাটাবেসের মতো, যে ডাটাবেস যেরকম আমরা রিড করার পর ডাটাবেসের কাজ যখন শেষ হয়ে যায় ডাটাবেসটা ক্লোজ করে দিই, কার্সরটাও ক্লোজ করে দিতে হবে। কারণ কার্সরটা আমরা যে কি কারণে ইউজ করি বলেন, ডেটা রিড করা মানে কার্সর ছাড়া আপনি ডাটা রিড করতে পারবেন না। কিন্তু ডাটা এসকিউএল ডাটাবেস থেকে যদি রিড করতে আপনার কার্সর লাগবেই। তো এখন যে ভ্যালুগুলো আসে এগুলো অবজেক্টের মধ্যে পাস করে কনস্ট্রাক্টর দিয়ে আপনি অবজেক্টটা এখন ইউজার সাইডে রিটার্ন করে দিবেন। কারণ যেহেতু আমরা গেট কন্ট্যাক্ট দিয়ে এই মেথডের টাইপ দিছি কন্ট্যাক্ট, তো এই মেথডটা রিটার্ন করবে কি একটা কন্ট্যাক্ট টাইপের একটা অবজেক্ট। কার্সর কি database close, yeah close, return তো এই কার্সরের যে কোরি জায়গাটা যেটা আছে, তো এই জিনিসটা আপনার করার সময় দেখবেন যে অনেক সময় এই যে প্যারামিটারগুলা, তো এইগুলোর ক্ষেত্রে যদি কখনো এরর তৈরি হয় বা দেখেন কখনো এই কার্সরটা ঝামেলা করতেছে, তখন সরাসরি র কোরিতে চলে যাবেন। র কোরিটাতেও আপনি অন্য কোনো জায়গায় টেস্ট করে দেখতে পাচ্ছেন যে এই মেথডটা আসলে কাজ করে নাকি না করে। নর্মাল কোরি যদি আপনি দেখেন তো এখানে নর্মাল কোরিটা লিখে দেবেন, তারপর আপনার এখানে কার্সরের এই এসকিউএলের জন্য আলাদা যে করি ওইটার ক্ষেত্রে শুধু আপনি এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো এখানে আপনি করি লিখছেন না, করি লিখে তারপরে তো আমরা পাস করছি, ওই জায়গায় যে মেথডটা আমরা ইউজ করি সেটার নাম থাকবে র কোরি। র কোরির পরে আপনি তারপর ভিতরে নর্মাল স্কুলের যে কোরিগুলো যেভাবে লেখেন ওইভাবে লিখে দেবেন। কমপ্লেক্স কোয়েরি হলে কি হয়, ওই যেমন জয়েন কোয়েরি এগুলো কি র কোরি লিখে করতে পারেন, কিন্তু এখানে করতে গেলে অনেক সময় একটু কাজ করতে গেলে একটু কমপ্লেক্স লাগতে পারে অনেকের কাছে, কারণ বুঝতে জিনিসটা ইয়ে হবে। আর নেটে অ্যাভেলেবল হেল্প কিন্তু খুব কম পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে। তো এই জন্য আপনারা র কোরি ইউজ করে তাহলে কাজগুলো করে ফেলে বেটার। কারণ এসকিউএল নিয়ে যে কাজগুলো করা হয় তো ওই ক্ষেত্রে জয়নিং বা এই কমপ্লেক্স কোরির কাজগুলো কিন্তু খুব কম থাকে। কারণ কমপ্লেক্স এই জয়নিংয়ের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে ওগুলো বেশিরভাগই থাকে আপনার ওয়েব বেসড। তো ওয়েব বেস যেহেতু ওখানে তো অলরেডি সার্ভারে ওই এন্ডের কাজগুলো তো করাই আছে, আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে তো ঝামেলা নেই, আপনি শুধু সার্ভিস কল করবেন ওই আপনার তো ডাটাগুলো দিয়ে দিচ্ছেন। মোবাইল এন্ডে এত কমপ্লেক্সিটিতে সচরাচর মানুষ কম যায়, যখন আপনার অ্যাপ্লিকেশন বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে ওই কমপ্লেক্সিটি আপনি একজনের কাছে পাস করবেন। আমি
আমরা কিভাবে তাহলে MySQL ডাটাবেস থেকে নিয়ে আসতে পারবো ডাটা? কোনটা? যদি MySQL এর ডাটাবেস থেকে কিছু আনতে চাই কোন এক জায়গায় লোকালহোস্ট থেকে? যদি আনতে তো লোকালহোস্ট তো আপনার শুধু লোকালি আছে। আপনি তো আর হচ্ছে ওই MySQL এর সাথে কন্টাক্ট করবেন না, আপনি হচ্ছে ওয়েবের থেকে আপনি সার্ভিস দিয়ে ডাটাগুলো আনবেন, আর SQLite হ্যাঁ। তো আপনার শুধু আপনার এখানে অপারেশনাল ডাটাগুলো। মানে এসকিউএলটা অনেকটা এসকিউএল এর একটা লাইট ভার্সন। যেমন আপনি MySQL কিন্তু চাইলে ইচ্ছা মতো যত ইচ্ছা ডাটা রাখতে পারছেন না, MySQL কিন্তু কখন আপনার কিছু বলবে না, কিন্তু এসকিউএল এর একটা লিমিট আছে, ওটা আপনি ক্রস করতে পারবেন না। না, আমার জানার মতো যেটা মেবি 16 MB বা এরকম ম্যাক্সিমাম, এর বেশি সে সাপোর্ট করে না। তো এক্ষেত্রে বেশিরভাগ সময় নর্মাল ছোটোখাটো ডাটাগুলো কিন্তু এখানে রাখা হয়। বড় ফাইলের জন্য কখনোই আপনার এসকিউএল ইউজ করা হয় না, যদি আপনার বড় কোনো কিছু রাখতে হয়। তো বড় যে কোনো ফাইল, ধরেন আপনার একটা ইমেজ রাখতে হইতেছে বা ভিডিও রাখতে হইতেছে বা গান, তো এসকিউএলের ক্ষেত্রে যে ট্রিক্সটা ইউজ করে সেটা হলো আপনি ফাইল পাথটা শুধু সেভ করবেন। কারণ যেহেতু আপনার ফাইলে অলরেডি জিনিসটা আছে, তো ফাইল পাথটা রাখলে আপনার কিন্তু কাজ হয়ে যেতেছে। তখন ওই জিনিসটা শুধু একটা স্ট্রিং হিসেবে থাকবে, আর কিছু না। পরবর্তীতে আপনার যে ফাইলটা লোড করা দরকার, আপনি স্ট্রিংটা নিয়ে ফাইল ম্যানেজারের কোড তো আছে যে আপনার কীভাবে লোড করতে হয়, তো শুধু আপনি ফাইল পাথটা বসাই দিবেন, তারপর সে লোড করে নিয়ে আসবেন। কারণ আপনারা যে প্রজেক্টটা করবেন সামনে, ওখানে তো ইমেজের কাজ অনেকে থাকতে পারে, ইমেজ নিয়ে যদি কাজ করেন, তো ইমেজ সেভ করার জন্য ওটা হলো সবচেয়ে সহজ উপায় আর কি। তার এসকিউএলের ক্ষেত্রে ইমেজের পাথ যেটা আছে শুধু ওইটা সেভ করবেন। তো অবশ্য বাইটের করেও আপনার কনভার্ট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আরও অনেক কমপ্লেক্সিটি, অনেক অপারেশন এক্সট্রা লিখতে হবে। আপনি একবার বাইটেরে কনভার্ট করে ডাটাবেসে সেভ করলেন, আর ডাটাবেস থেকে বাইটেরে নিয়ে আসার পর আবার কনভার্ট করে আবার একটা ইমেজে বানাই, আবার ইমেজ ভিউতে সেট করো, এত এক্সট্রা ঝামেলা তো যাওয়ার দরকার নাই। সিম্পল পাথটাই সেভ করে রাখবেন, অনেক ইজি। হ্যাঁ, দরকার নেই তো। কারণ আমার যদি ভারী কিছু করতে হয়, আমি এসকিউএলআইট ইউজ করবো না, আমি সরাসরি ধরেন সার্ভারে চলে যাব। কারণ আপনি তো যেহেতু লাইট ভার্সন দিয়ে তো সবকিছু রাখতে পারবেন না চাইলেও। না আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ চলেন এটা হুম কি একটা লাইট রচা খায় না, আজকে তো বলছি সবাই, আজকে ব্রেকে দেরি হবে অনেক, আর আমরা তো এখন কিছু লিখলাম না। ও তারপর কাজটা তো, কারণ এই জিনিসটা সিকিউর হঠাৎ করে ব্রেক হয়ে গেলে না না পরে আবার ধরতে সমস্যা ঠিক হবে। আছে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে মেথডটা লিখছি সেটা কি ছিল? গেট কন্ট্যাক্ট, যে ইউজার সাইড থেকে যখন এই মেথডটা সে কল করবে, আইডি পাঠিয়ে দিবে, এবং আইডি পাঠিয়ে দিলে তারপরে আমরা ভিতরে আইডিটা নিয়ে যে ডাটাবেসে যে কলামের সাথে ম্যাচ করতেছে ওই ডাটাগুলো নিয়ে আসতেছি। তারপরে ওই কলামে বা ওই রোয়ের যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টিজার বা স্ট্রিং যেই থাকুক, ওগুলো অবজেক্টে পাস করে দিয়ে ইউজারের কাছে এটা রিটার্ন করে দিতেছে। তো এই মেথডটা কখন কল হতে পারে? আমি যদি যখন একটা নির্দিষ্ট আইডির ডাটাগুলো আমি যদি কোনো ডিটেলস স্ক্রিনে দিতে চাই তখন। কিন্তু আমার ধরেন ডাটাবেসে অনেকগুলো সেভ হয়েছে, নর্মালি তো ডাটাবেসে একটা ভ্যালু থাকবে না, অনেকগুলো। তো সেখানে তো একটা, তখন আমার ডাটাবেস ডিসপ্লে করার ক্ষেত্রে কোন ওয়েতে ডিসপ্লে করা হতে পারে? অনেকগুলো কালেকশন আমি ডিসপ্লে করবো একসাথে, লিস্টে দেখাতে হবে। তো লিস্টে যদি আমার ডাটাটা দেখাতে হয় তাহলে তো একটা কালেকশন ওখানে লাগতেছে অবশ্যই। তো কালেকশনের জন্য তো আমার একটা মেথড তৈরি করতে হবে, যেটা ডাটাবেস থেকে যতগুলো ডাটা আছে সবগুলো সে রিটার্ন করবে। তাহলে আমরা এখানে এই মেথড যেটা ডিক্লেয়ার করবো এটা টাইপ কি হবে? লিস্ট অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টের ডাটা টাইপ কি? আমার এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্যারামিটার লাগবে না, যেহেতু ডাটাবেসে যা আছে সব সে রিটার্ন করে দিবে। তো আগের যে গেট কন্ট্যাক্ট মেথডটা লিখছিলাম ওটাতে আমরা তো ইউজ করছি এই যে এসকিউএল যে মেথড আছে ওই কোয়েরি, আর এটার ক্ষেত্রে আমরা র কোয়েরিটা ইউজ করে কাজটা করার চেষ্টা করছি। র কোয়েরি দিয়ে কিভাবে করে সেম, যেহেতু এখানেও রিড করতেছি কার্সর আমার লাগবেই।
ডাটাবেস ডট এখানে কোয়েরি বাদ দিয়ে এই যে র কোয়েরি যে মেথডটা আছে ওটা ইউজ করবো। Select all from কমা okay. স্যার ওটা তো লাস্টে হবে মানে ব্র্যাকেটের বাইরে Okay, এখানে কি বলছে? আচ্ছা স্যার কোয়াড্রাকের পরে ওই সেমিকোলনটা হয়ে যায় সেমিকোলনের আগে ব্র্যাকেট। সিলেক্ট অল ফ্রম, আমার এখানে কোনো সিলেকশন আর্গুমেন্ট নাই এই জন্য নাল দিয়ে দিচ্ছি আর কি, কারণ এটার ক্ষেত্রে আমাদের সিলেকশন আর্গুমেন্ট ছিল এই যে যেটা হলো আইডি। আমার এখানে যদি কোনো সিলেকশন আর্গুমেন্ট না থাকে তাহলে এটা না। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করুন সবাই, এখানে যেহেতু আমার অনেকগুলো ডাটা রিড করার দরকার আছে, তো আমি এটা তখনই করব যখন আমার অনেকগুলো ডাটা আছে। কি বুঝিনি। আচ্ছা খেয়াল করুন দেখেন কি জিরোর থেকে বেশি। মানে কার্সার পরিচালে যে ডাটাগুলো নিয়ে আসছে ওই ডাটাগুলো যদি নাল না হয়, মানে ডাটা কিছু একটা আছে এবং যতগুলো রো আছে সেই রোগুলো যদি জিরোর থেকে বেশি হয় তখনই আমার কার্সর নিয়ে রিড করার যে কাজটা সেই কাজগুলো আমরা এখানে করব। তা আগেরটার মতো এখানেও সেম, কার্সরটাকে সবার আগে একদম ফার্স্ট পজিশনে মুভ করে নিতে হবে। এবং এখন যেহেতু অনেকগুলো ডাটা আমার রিড করতে দিচ্ছে একটা লুপ চালাইতে হবে আর কি। আগেরটা দিয়ে তুলে আনা যাইতো না, এইটা কেন লিখতেছি না? কোনটা? অ্যারে লিস্ট যে আগের যে মেথডটা ওটা তো ছিল একটা আইডির জন্য, না একটা আইডির জন্যই আমরা এখান থেকে একটা আইডির জন্য একটা ডাটা আসতেছে এবং ইউজার মেথডটা কল করার সময় ডাটা বানাচ্ছে একটা, এখানে সবগুলো নিয়ে আসতেছি আমরা। তা আপনি একটা মেথড দিয়ে অ্যাট এ টাইম তো দুইটা জিনিস রিটার্ন করতে পারবেন না। না, আমি বলছি এই অ্যারে লিস্টের ভিতরে ওই মেথডটা কল করে প্রতিটা আনবো আর এখানে অ্যাড করে রাখবো, তারপর প্রতিটা আনলে আপনি বুঝবেন কেন ইউজার কোনটা ডাটা দিতেছে। না এখন তো আমি সবগুলো আনতেছি। না এখন সবগুলো আনতেছি ঠিক আছে, আগে যে মেথডটা লিখতেছি ওটা তো একটা নির্দিষ্ট আইডির এগেইনস্টে, ঠিক আছে? আমার তো ইউজার জানে আইডি কি, ও আচ্ছা, এখানে এটা সে জানে। আনবে কিভাবে? এখানে তো সবগুলা। আচ্ছা আচ্ছা, এটা প্যারামিটার দিস। তার মানে লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমার এই কার্সরের মধ্যে ডাটাগুলো আছে। তো একটা আইডি আনার জন্য যে লাইনগুলো লিখতে হবে সেই লাইনটা যেহেতু সেম, আমরা এই লাইনটা নতুন করে লেখার দরকার নেই। বা এই জিনিসটা আমরা একটা কাজ করতে পারি, এটা সহজ করার জন্য একটা মেথড এক্সট্রাক্ট করে নিয়ে যাই, তাহলে হয়েছে। আমি
এখন এখানে দিবে না মেথড করতে, ঠিক আছে, বারবারই লিখতে হবে, কবি বেশ মানে তো প্রত্যেকবার ডাটাগুলো নিয়ে আসলে ওই অ্যারে লিস্টের ভিতরে ঢুকাইতে হবে। এখানে আমার একটা জিনিস আগেরটা থেকে এক্সট্রা লিখতে হবে। আগেরটাতে আমরা কি করছি, ডাটাটা নিয়ে আসছি, নিয়ে আসার পর অবজেক্টটা পাস করে দিছি, তা পাস করার পর কার্সর ডাটাবেস সব ক্লোজ করে দিলাম। এখানে আমার অবজেক্টটা পাস করার পর যে পরবর্তী লুপে যে আমার যাইতে হবে বা ইনক্রিজ পরের রিয়াটাতে যাইতে হবে, সেটার জন্য আমার যে মেথডটা ইউজ করতে হয় মুভ টু নেক্সট। আমার একটা কাজ শেষ, আমি পরেরটাতে যাবো। না না কার্সর না, মুভ টু নেক্সট না দিলেও লুপটা চলবে না। হ্যাঁ না দিলেও লুপটা চলবে না। এইটা আচ্ছা আমরা একবার দিয়ে দেখি, পরবার যখন রান করবো না দিয়ে দেখবো যে কি ঝামেলাটা হয়। কন্ট্যাক্টগুলো তো অ্যাড করি। ও কন্ট্যাক্ট ডাটাবেসটা ফর লুপের বাইরে ক্লোজ করতে হবে। ভালো কথা বলছেন। কার্সর ক্লোজ করতে হবে, কার্সর ক্লোজ, ডাটাবেস ক্লোজ, কন্ট্যাক্টস। আর কোন কিছু বাকি আছে? না। এখন এই মেথডটা যদি কেউ কল করে তাহলে প্রথমে হবে কি, আমার কার্সরে আসলে নর্মাল আগে আমরা এখানে তো লিখছিলাম কোয়েরি দিয়ে, এখানে র কোয়েরি দিয়ে এই কোয়েরিটা চালানোর পর সে কার্সরের সবগুলো ডাটা নিয়ে এসে এবং প্রত্যেকবার লুপ চলতে থাকবে। প্রথমে কার্সর যাবে প্রথম পজিশনে এবং ডাটা সবগুলো রিড করার পর তারপর কার্সর নেক্সট পজিশনে। তা আমরা রান করার পর তখন এটা একবার কমেন্ট করে দেখবো আর কি, যে নেক্সট পজিশনে ওরা মুভ না করলে কী ঝামেলাটা হয় বা ঝামেলা আদৌ হয় নাকি হয় না। এখন পর্যন্ত আমরা কয়টা মেথড লিখছি, একটা হলো গেট অল কন্ট্যাক্টের জন্য, মানে সবগুলো ডাটা নিয়ে আসার জন্য, একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল আইডি এগেন্সটে ডাটা আনার জন্য এবং ডাটা ইনসার্ট করার জন্য। এখন আমরা যে মেথডটা লিখবো সেটা হলো আপডেট করার জন্য আর কি। তো আপডেট করার জন্য আমার কি কি দরকার হতে পারে, আইডি পাসওয়ার্ড মানে ইউজার থেকে যদি কেউ আপডেট করতে চায় তার কি ডাটা পাঠাতে হবে, ভ্যালু তো পাঠাতে হবে যে আমি আপডেট করার পর, মানে আপডেট করার জন্য যে ভ্যালুগুলো আছে। আইডি আর প্রাইমারি কি যেহেতু প্রাইমারি কি যেটা আছে, প্রাইমারি কিটা পাঠাতে হবে যে আমি কার ডাটাগুলো আপডেট করছি, কারণ আইডি কখনো চেঞ্জ হতে পারবে না, সেম আইডি থাকবে কিন্তু ডাটাগুলো আমার চেঞ্জ হবে। আর কি কি আপডেট
ওই ইনসার্টের মতো এখানেও সেম জিনিস প্রথমে তৈরি করতে হয়। এই জিনিসগুলো প্রথমে অবজেক্ট থেকে আলাদা করে জিনিসগুলো নিয়ে নিলাম, যেহেতু আমি আইডি আপডেট করতেছি না, আইডিটা আর এখানে ইনসার্ট করার দরকার নাই, কিন্তু কোরি চালানোর সময় আমার বলে দিতে হবে যে আমার কোন জিনিসটা আপডেট করবে সে। সাজেশনে চলে আসছে যে আমি আপডেট করার জন্য মেথডটা লিখতেছি, আমি যদি ইনসার্টের মেথড একবার লেখা হয়ে গেছে তার মানে আপডেটিং করতে পারি, কারণ আপডেট করার জন্য অন্য কিছু কিন্তু আগে লিখি নাই কখনো। আপডেট কেমনে বুঝলেন? আচ্ছা যাই হোক, তা আপডেটের ক্ষেত্রে আপনার প্যারামিটারগুলো যদি খেয়াল করেন কী কী পারে যায়। প্রথম প্যারামিটার যেটা সে চাইতেছে সেটা হলো আমার টেবিলের নাম, তারপর প্যারামিটারটা হলো যে আমার ডাটা কোনগুলা, তারপরটা হলো হায়ার ক্রস বা হায়ার আর্গুমেন্ট যদি যেগুলো আছে আর কি আমরা করে দেখার সময়। তো এখানে তাহলে প্রথমে আমার ডাটা সেন্টার ডট টেবিল কন্ট্যাক্ট, আমার ডাটা যেটা আসছে কন্টেন্ট ভ্যালু, তারপরে বাকি যে জিনিসগুলা হোয়ার ক্লোজ কিন্তু আমার এখানে দিতে হবে, কারণ আমার এখানে হোয়ার ক্লোজ আছে। হোয়ার ক্লোজটা কি কলাম আইডি মানে ডাটাবেসে কলাম আইডি যে প্যারামিটার যে আইডিটা আসছে ওটার সাথে যেটার সাথে মিলবে সেই আইডিটাই আমি আপডেট করতে যাচ্ছি। তো পরবর্তী যেটা আছে হায়ার আর্গুমেন্ট ওটা নাই না, তারপরে if যদি আপডেট সাকসেসফুল হয় তাহলে ট্রু, নাহলে ফলস। তো আপডেট করার জন্য ইউজার যখন এই মেথডটা সে কল করবে, যে ডাটাটা সে আপডেট করতে চাইছে ওইটার আইডি পাঠাতে হবে, আর নতুন করে তো একটা এন্ট্রি দিছে যে এই জিনিসগুলো এডিট করতেছি। তো ভ্যালুটা দেওয়ার পর এখানে অবজেক্টটা পাঠিয়ে দেবে, যে অবজেক্টটাই হোক পাঠা দেওয়ার পর ইনসাইডের সময় আমরা যে কাজগুলো করছি কন্টেন্ট ভ্যালুসে ভ্যালুগুলো রেখে সেম একই জিনিস কন্টেন্ট ভ্যালুসের মধ্যে ওই ডাটাবেসের কলাম মানে কি ভ্যালু পেয়ার আকারে আমার প্রত্যেকটা জিনিস রাখার পর, তো আপডেট মেথডের কাছে প্রথমে পাঠাচ্ছি আমরা কি টেবিলের নাম, যে আমার কোন টেবিলে ডাটা আমি আপডেট করব, তারপরেটা হলো যে কন্টেন্ট ভ্যালুস যেটা আছে, এবং তারপরটা হলো হোয়ার ক্লজ, যেহেতু আমি আপডেট করতেছি কোন ডাটা মানে কি কন্ডিশনে ওইটা আপডেট হবে ওই কন্ডিশনটা আমার লিখে দিলাম। এটা সিরিয়াস, তারপরটা হলো কোনটা আপনি, হ্যাঁ কন্ডিশনটাই সবচেয়ে সিরিয়াস, কারণ কন্ডিশন উল্টাটা হলে তো আমার সব আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো আপডেটের পরে এখন আমরা যে মেথডটা লিখবো এটা হলো সবচেয়ে সহজ মেথড, এখানে যে কোনো কিছু ডিলিট করতে হবে, কারণ আপনি তো শুধু ডিলিট করুন, আমার আলাদা করে প্রত্যেকটা ভ্যালু ধরা লাগতেছে না, রো ধরে ডিলিট ক্লোজ করতে হবে। কোনটা এখানে ক্লোজ করিনি ওই হ্যাঁ আচ্ছা this dot close এটা বাইরে গেছে, এই রিটার্ন স্টেটমেন্টের আগে লিখতে হবে না ইফেল আগে দিয়ে দে, ইফেল আচ্ছা ঠিক আছে আপডেটের ক্ষেত্রে আমাদের কার্সরটা প্রয়োজন হয়। আমরা তো রিড করতেছি না,
কার্সর তখনই রাখছে যখন আমরা রিড করি। আপডেট করার সময় তো আমরা ইউজারই পাঠিয়ে দিচ্ছি অবজেক্টটা, ওই অবজেক্ট থেকে ভ্যালুগুলো আলাদা করে যেই আইডির সাথে কলামের আইডিটা মিলবে ওইখানে আমরা পাস করে দিয়ে দিচ্ছি। কার্সর আমার তখনই লাগে যখন আমি ডাটাবেস থেকে কিছু রিড করে নিয়ে আসবো। ডাটাবেস থেকে কিছু রিড না করলে আমার তখনই কার্সর লাগছে না। তো ডিলিট করার ক্ষেত্রে ইউজারের কি প্যারামিটার দিতে হবে? আইডি আইডিটা শুধু, আর কিছু না। এখানে অটো চলে আসছে, কোড বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে, বুঝে গেছে যে আমি ডিলিট মেথড নাম কল করবো। সবার আগে ডিলিট মেথড চলে আসছে, বাকিগুলো আগে ইজি গেছে তো সিকোয়েন্স নাম দেখে দেখে চিনছে নাকি? হইতে পারে। নাম যেহেতু ডিলেট দিয়েছিলেন সেজন্য আছে না আমি তো এখানে এখন ডিলেট ভিতরে কি মেকানিজম লিখে গেছে এটা তো যে লিখছে সেই ভালো বলতে হবে যে কেন একদম অটোমেটিক ডিলিট মেথডটাই চলে আসলো। এই লাইনটা লিখতে হবে বারবার। মানে ডিলিট করার ক্ষেত্রে আপনি শুধু টেবিলের নাম দিয়ে যদি এটা না দেন পুরোটা ডিলেট। পুরো টেবিলের সব ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কারণ আমার তো নির্দিষ্ট একটা আইডির ভ্যালু শুধু ডিলিট করা দরকার, সবটা ডিলিট করার দরকার নেই। এই জন্য আমার এখানে হোয়াইট ক্রসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার কোন ডাটাটা আমি ডিলিট করে দিয়েছি। চাকরি চলে যেতে পারে আমাদের অফিসের এই পর্যন্ত না মাঝখানে কয়েকদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল নাকি, দেখছেন নাকি? একজন কোন জায়গায় জানি একটা এমপ্লয়ি এসকিউএল কোয়েরি শুধু একটা ভুল লিখছে, পুরা কোম্পানির যত ডাটা ছিল সব সে ডিলিট করে দিয়েছে, কিচ্ছুই রাখে নাই, ব্যাকআপ পর্যন্ত নাই। না ওইটাও যারা ডেটাবেসটাই করছে তাদেরও সমস্যা আছে। এখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতেই পারে, আমাদের অফিসেরও একজনের গেছে, মানে এরকম সব ডিলিট চাকরি চলে গেছে। জরিমানা চাকরি দিয়েছে। এই জন্য ডাটাবেস নিয়ে কখনো কোনো মানে নাড়াচাড়া করতে হলে সবার আগে ডামি ডাটা নিয়ে কাজ করতে হয়। ডামি ডাটা যদি দেখেন যে ঠিক আছে, তারপর আপনি অরিজিনাল বা যে জায়গায় ইউজ করার ওখানে অ্যাপ্লাই করবেন। আমি আপডেট সরাসরি ওখানে অ্যাপ্লাই করে দিলে ঝামেলা। আমি আপডেট লিখতে গেলে মানে এমন অভ্যাস বানাই ফেলছি, মানে আপডেট কিওয়ার্ড লেখার আগে প্রথমে লিখি হয়, মানে নাইলে একদিন আমি যে বিপদে পড়ছি, আমি নিজেও একদিন পড়ছি এই বিপদ। পুরো ভাগ্য ভালো যে সেই ডাটাগুলো আবার কি ব্যাকআপ ট্যাকআপ, মানে একটা এক্সেলে আমি একদিন উঠাইছিলাম একজনের পাঠানোর জন্য। তো কিছু ডাটা ছিল বিধে, তারপর কিছু ডাটা আমার হাতে, মানে মানুষের নাম তো এমপ্লয়ীদের ইনফরমেশন, ওই জন্য আমি একটু বাচ্চা গেছি। আমার বসটা অবশ্য অনেক আমার হেল্প করছে, রাগ টাগ না করে। আচ্ছা, ডিলিট করার জন্য যে মেথডটা দরকার ছিল, দেখেন সবচেয়ে ছোট কিন্তু এটাই এই পুরো ক্লাসের মধ্যে। আর ইনসার্ট করার জন্য, গেট করার জন্য অনেক কিছু আমাদের লিখতেছে, ডিলিটের জন্য খালি এই এক লাইন, এই এক লাইনেই যত কাজ সব কিছু হয়ে গেছে। নর্মালি আপনি দেখেন যেগুলো ডিলিট করতে হলে সব বেশি কিছু লাগে না, কারণ ডিলিট করার সময় খালি বাদ, ইনসার্ট করার সময় ধরে ধরে ধীরে ধীরে ঢুকাতে হয়, ডিলিট করার সময় ধরে ধরে ঢুকাতে হয়, আপডেট করার সময় সব কিছু ধরে ধরে, ডিলিট করতে কষ্ট কম। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম এটা হলো ডাটাবেজে যতগুলা দরকারি মেথড আছে আপাতত এটার জন্য। এটা ছাড়াও তো আপনার অ্যাপ্লিকেশনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু বেসিক্যালি কি থাকে, ক্রুড অপারেশন যেটার বলি আমরা, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো এই জিনিসগুলোর ক্ষেত্রেই বেসিক হলো এই মেথড। যেমন গেট করার জন্য আপনার যদি দরকার অনুসার আপনি আলাদা আলাদা মেথড দরকার হয়, যে কখন আপনি এই ধরনের ডাটা আনবেন, কখন এই ধরনের ডাটা আনবেন, তো ওটা আপনার এক্সট্রা দরকার হলে ওই জিনিসগুলো করতে হবে। কিন্তু বেসিক মেথডের প্যাটার্নগুলো হলো এরকমই। তো ইনসার্ট করার ক্ষেত্রে যে প্যাটার্ন এরকম, আপনার শুধু আপনার মডেলগুলো চেঞ্জ হবে বা টেবিলের নাম চেঞ্জ হবে, কোড কিন্তু অলওয়েজ সবসময় সেমই থাকতেছে। বা আপনার যদি আলাদা কোনো কন্ডিশন বসাতে হয় তখন শুধু ওই কন্ডিশনগুলো বসা দিবে আর কি,
ডাটাবেজের কোড তেমন কোনো চেঞ্জ হয় না, আপনার শুধু দরকারের জিনিসগুলো এখানে চেঞ্জ করতেছে। কারণ অন্যান্য কোনো অপারেশন কিন্তু নাই, কারণ ইনসার্টের মেথড যেটা ওটা তো ইনসার্টের মেথড তো করাই আছে, আমি শুধু মেথডটা ইউজ করতেছি, আমি তো আর মেথডটা বানাই নাই। তো আপাতত এই পর্যন্তই, আমরা ব্রেকের পরে এটা অ্যাপ্লিকেশন করে দেবো, তারপর আনসার কি এখন ব্রেকে যাই সবাই।